ওকে, তো আমরা আমাদের আজকের কন্টেন্ট শুরু করতে পারি নাকি? আমার মনে হয় আমরা স্টার্ট করি। জি স্যার। তো প্রথমেই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমাদের আজকে সেকেন্ড ক্লাস। বেসিক্যালি প্রথম ক্লাসে আমরা সোশ্যালাইজ হয়েছি, নিজেদের সাথে পরিচিত হয়েছি, এবং তার সাথে ডেটা স্ট্রাকচারের জাস্ট পুরো কোর্স জুড়ে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিটেলস গুলো আমাদের জানা দরকার তার কিছুটা আমরা ধারণা লাভ করেছি। সাবজেক্ট টপিকসে আমরা তখন ঢুকিনি, আজকে ফর্মালি আমরা সাবজেক্ট টপিকসে ঢুকছি। সো ওয়েলকাম টু গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এই জন্যই সবাইকে ওয়েলকাম দিয়ে স্টার্ট করতে চাই। এন্ড বেসিক্যালি ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ডেটা স্ট্রাকচার। আসলে আমরা ডেটা স্ট্রাকচারের ওয়ার্ল্ডে ঢুকতে যাচ্ছি, তো এখানে সবাইকে আমন্ত্রণ। তো ওকে, তো বেসিক্যালি এটা আমাদের ফার্স্ট লেকচার। দ্যাট মিন্স এই লেকচারে আমরা কি দেখবো? এই লেকচারে আমরা আসলে স্পেসিফিক্যালি কোনো ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ করব না। গতদিন তোমাদেরকে আমি বলেছিলাম যে ডিফারেন্ট টাইপস অফ ডেটা স্ট্রাকচার আছে। ডেটা স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি, কত ধরনের ডেটা স্ট্রাকচার আছে, কোন ডেটা স্ট্রাকচারটা দেখতে কিরকম, কোনটার সুবিধা কি অসুবিধা কি, সবই ইন ডেপথ ইন ডিটেলস আমরা আলোচনা করব। বাট আজকের ক্লাসে আমরা ওভার দ্য ম্যাপের উপর থেকে আসলে সবাইকে এক নজর দেখার চেষ্টা করব, যাতে পরবর্তী দিনগুলোতে যখন আমরা ডেটা স্ট্রাকচারে আলোচনার আরো ডিপ অ্যানালাইসিসে যাব, কোনো টার্মস গুলো যেন তোমার কাছে নতুন মনে না হয়। দ্যাট মিনস সবাইকে এক নজর করে আগে পরিচিত করাবো, প্রতিটা ডিপার্টমেন্টে আমরা ঢুকবো ধীরে ধীরে। সো আসো আমরা দেখি আমাদের জন্য আজকে কি অপেক্ষা করছে। তো ফার্স্ট অফ অল, যে জিনিসটার কনফিউশন আমি তোমাদের সাথে আগে দূর করতে চাই, সেটা হচ্ছে ডেটা টাইপ এবং ডেটা স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স। একটা জিনিস বোঝো, আমরা সবাই স্ট্রাকচার প্রোগ্রামিং কোর্সটা করে আসছি, রাইট? সবার কমপ্লিট আছে, এবং গত সেমিস্টারে হয়তো কমপ্লিট করেছি ম্যাক্সিমামই, নাকি? জি স্যার। আমরা সেখানে এই কনসেপ্টটা সবাই শুনেছি, ডেটা টাইপ। আমাকে কিছু ডেটা টাইপ শোনাও তোমরা, কি কি ডেটা টাইপ তোমার জানা আছে? স্যার ইন্টিজার, ফ্লোটিং, ফ্লট, ডাবল, ক্যারেক্টার। আরো আছে অনেক কিছু আছে, তাই না? বুলিয়ান ডেটা টাইপ আছে, তুমি জি চাইলে স্যার। লং ইন্ট, শর্ট, তাই না? আরো অনেক কিছু আনসাইন্ড নিতে পারো, বাট অল অফ দেম আর ডেটা টাইপস। বাট তাহলে ডেটা স্ট্রাকচার জিনিসটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেটা টাইপ এন্ড ডেটা স্ট্রাকচার? এখানে বলা হচ্ছে ডেটা টাইপের ব্যাপারে জানতে গেলে তোমার এই অপারেশনটা জানা লাগবে, সেট অফ পসিবল ভ্যালুস ফর ভেরিয়েবলস এন্ড অপারেশনস অন দিস ভ্যালুস। অর্থাৎ ডেটা টাইপ ব্যবহার করে তুমি কি করতে পারবে, কোন একটা স্পেসিফিক ভেরিয়েবল ইউজ করে কোন একটা স্পেসিফিক টাইপের ভ্যালুকে তুমি সেখানে রাখার সুযোগ পাবে। আমরা এইটুক পর্যন্ত জেনেছিলাম সবাই যে প্রত্যেকটা স্পেসিফিক ডেটা টাইপের কিছু আলাদা সুবিধা আছে। ফ্লোট টাইপ ভেরিয়েবল আমি তখনই ডিক্লেয়ার করব, এই ডেটা টাইপটা আমাকে তখনই সুবিধা দেবে যখন আসলে আমার দশমিকের পরে অল্প ঘর বিশিষ্ট কোনো একটা ভ্যালু নিয়ে কাজ করতে হবে। ইন দ্য সেম রান, নাসার গবেষণায় তুমি যদি যাও, সেখানে তোমার ফ্লোট টাইপ ভেরিয়েবল খুব এফেক্টিভ হবে না, কারণ তারা দশমিকের পরে এত অল্প ঘর নিয়ে কাজ করে না। তারা পাই এর মান দশমিকের পরে 1000 ঘরও ইউজ করে খুব খুব প্রিসাইজ রেজাল্টের জন্য। দ্যাট মিনস তাদের জন্য ডাবল টাইপ ভেরিয়েবল বেটার, তারা ডাবল টাইপ ভেরিয়েবল ইউজ করতে পারে। সো ডেটা টাইপ বেসিক্যালি ইজ ভেরি মাচ রিলেটেড টু দ্য ভ্যালু দ্যাট ইউ আর ইউজিং ইন ইউর ডেইলি লাইফ। রেগুলার লাইফে যে ভ্যালুকে তুমি ব্যবহার করছো, ওই ভ্যালুর ধরনের উপর বেস করে তুমি বাজার থেকে থলে কিনবে। অর্থাৎ তুমি কোন ধরনের ডেটা টাইপ কিনবে বা ডেটা টাইপ ইউজ করবে সেটা তোমার মর্জি, ডিপেন্ডিং অন দ্য ভেরিয়েবল। অন দ্য আদার হ্যান্ড, data structure কি? A data structure is an arrangement of data in a computer's memory or even disk storage. এটা বেসিক্যালি অ্যারেঞ্জমেন্ট বা সজ্জিতকরণের সাথে জড়িত একটা কনসেপ্ট। ডেটাকে তুমি কিভাবে রাখছো, কোন অর্ডারে রাখছো, কোন ফরমেশনে রাখছো। কোথায় রাখি আমরা? রাখতে পারি হয় কম্পিউটারের মেমোরিতে অথবা আমাদের ডিস্ক স্টোরেজে। এটা হচ্ছে রাখার জায়গা, বাট কোন অর্ডারে সাজাবো সেটা ঠিক করার জন্য আমার দরকার হবে ডেটা স্ট্রাকচারের সাহায্য। The logical and mathematical model of a particular organization of data is called data structure. এটা হচ্ছে ডেটা স্ট্রাকচারের একদম ফর্মাল সংজ্ঞা, যেটা আমরা অলরেডি শুনলাম। ডেটা স্ট্রাকচারকে এভাবেও সংজ্ঞায়িত করা যায়
A data structure is a particular way of storing and organizing data in a computer so that it can be used efficiently. Efficient শব্দটা মাথায় রাখবে। ডেটাকে ইউজ করার অনেক ওয়ে আছে, আর মোস্টলি আমরা সাধারণত যখন আমরা প্রোগ্রামিং এর খুব ভিতরে যাই না, আমরা ইনএফিশিয়েন্টলি এই ভেরিয়েবল গুলোকে এবং ডেটাকে ব্যবহার করি। তুমি যদি ডেটার ইনএফিশিয়েন্ট ব্যবহার করো, ক্ষেত্র বিশেষে তোমার উত্তর ভুল আসবে, তোমার রেজাল্ট প্রসেসিং এরর হবে, আবার ক্ষেত্র বিশেষে তোমার রেজাল্ট কারেক্টও আসতে পারে। ইনএফিশিয়েন্ট ডেটা ব্যবহার করছো, ডেটা ম্যানেজমেন্টে তুমি এফিশিয়েন্ট নও, তারপরেও তোমার রেজাল্ট কারেক্ট আসতে পারে, বাট সেক্ষেত্রেও তোমাকে ধরে ফেলার একটা সুযোগ আছে, সেটা হচ্ছে তোমার রান টাইম এবং তোমার স্পেস কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করে বের করে ফেলা যায় যে তোমার সলিউশনটা ইফেক্টিভ হলো কি হলো না। তার মানে বাঁচার কোনো উপায় নেই। আমরা যদি ইনএফিশিয়েন্টলি ডেটা ব্যবহার করি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়ে, তাহলে উত্তর হয়তো মিলবে, কিন্তু তারপরেও সেই রেজাল্ট আমার অ্যাকসেপ্টেড হবে না। একটাই কারণ, কারণ আমরা এখন শুধুমাত্র রেজাল্টের দিকে নজর দেই না। রেজাল্ট কারেক্ট হওয়াটাই আমাদের জন্য একমাত্র ক্রাইটেরিয়া নয় সাকসেসের। সাকসেসের এখন সেকেন্ড একটা ক্রাইটেরিয়া আছে, যে কত ইফিশিয়েন্টলি আপনি আপনার রেজাল্টটাকে বের করে নিয়ে আসছেন। এবং এই এফিশিয়েন্সিটাকে মেজার করার দুটো ক্রাইটেরিয়া হচ্ছে তোমার টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি। এই দুটো অ্যানালাইসিস যখন তোমার কোডকে করা হয়, খুব দ্রুত বের হয়ে আসে যে তুমি ইফেক্টিভলি কাজটা করেছো নাকি ইনএফিশিয়েন্ট কোনো একটা প্রসিডিউর ফলো করেছো। সো ডেটা স্ট্রাকচারকে যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে কম্পিউটারে কিভাবে ডেটাকে সুন্দরভাবে সাজাতে পারবো, এবং ডেটার অর্ডারিংটা যদি কারেক্ট হয়, মোস্ট অফ দ্য কেসেস আমাদের কোড তখন ইফিশিয়েন্ট হয়, ডেটা ইফেক্টিভলি ব্যবহার হয়। তার মানে তোমার কারেক্ট রেজাল্ট আনার ক্ষেত্রে এখন সঠিক ডেটা স্ট্রাকচার নির্বাচন করাটাও একটা মেজর ক্রাইটেরিয়া হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের ডেটা স্ট্রাকচার শিখতে হবে। এই হচ্ছে তোমার বেসিক ডেটা টাইপ এবং ডেটা স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স। আমি কি সবার সাথে আছি? কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমি সামনে যাব। আচ্ছা, এক্সাম্পল দেই। আমরা এই কয়টা ডেটা স্ট্রাকচার সম্পর্কে পুরো সেমিস্টার জুড়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই আসবে আমাদের অতি পরিচিত ব্যক্তি অ্যারে, চেষ্টা করব তারপরে আলোচনা করার লিংক লিস্ট, স্ট্যাক, কিউ, ট্রি, গ্রাফ। এগুলো খুবই মেজর টাইপস অফ ডেটা স্ট্রাকচারস। এর বাইরেও কিছু অল্প ব্যবহার হয় এরকম কিছু ডেটা স্ট্রাকচার আছে। সময় পেলে এবং সিলেবাসের পরিধি বুঝে আমরা ওই ডেটা স্ট্রাকচার গুলোকেও আলোচনায় আনতে পারি, বাট এগুলো অবশ্যই আলোচনা করা হবে। অ্যারে, লিংক লিস্ট, স্ট্যাক, কিউ, ট্রি এবং গ্রাফ, ক্রোনোলজিক্যাল অর্ডারে এই বিষয়গুলো আলোচনা করা হবে। এদের মধ্যে শুধুমাত্র আমি আশা করছি অ্যারের সাথে সবার অল্প বিস্তর পরিচয় আছে, বাকিরা নতুন। বাট আলোচনার খাতিরে ডেটা স্ট্রাকচারের শুরুতেই আমরা অ্যারেকে দিয়ে আলোচনা শুরু করব। আচ্ছা, ডেটা স্ট্রাকচারকে দুই ভাগে ভাগ করা যায়। এক ধরনের ডেটা স্ট্রাকচারকে বলা হয়ে থাকে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, আরেক ধরনের ডেটা স্ট্রাকচারকে বলা হয়ে থাকে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার অর্থ কি বলো দেখি তো? লিনিয়ার অ্যালজেব্রা তো করছো। সারি থাকবে, সিকোয়েন্স থাকবে স্যার একটা। হ্যাঁ, লিনিয়ার মানে কি? সিকোয়েন্স থাকবে স্যার একটা। একক। লিনিয়ার কি এককের সাথে আমি জানি না। লিনিয়ার রিগ্রেশন তোমরা করেছো ম্যাথমেটিক্সে? লিনিয়ার রিগ্রেশন আমার জানার মতে এটা আমরা বুঝতাম স্যার ডিগ্রি এক হবে। স্যার রৈখিক না স্যার, একটা রৈখিক হবে, রৈখিক একটা অর্ডার থাকবে স্যার। রাইট। একটা অ্যানসার আমি একটু আগে দেখলাম যে ম্যাথমেটিক্সের ভাষায় কোন একটা ওই যে পলিনোমিয়ালের ডিগ্রি যদি 1 হয়, ইন দ্যাট কেস সেটাকে আমরা কি বলি, সেটা লিনিয়ার অর্ডারে আছে, তাই তো? পলিনোমিয়ালের সর্বোচ্চ ডিগ্রি যদি 1 হয়, জি স্যার, y = mx + b, y = mx + b, এই ইকুয়েশনটা কি? লিনিয়ার ইকুয়েশন, সরল রেখার ইকুয়েশন বলা হয়। এই জন্য কার্ভেচারের ইকুয়েশন ডিফারেন্ট হবে, সেখানে ওই ইকুয়েশনের উপরে মাত্রা বেশি হবে নাকি? জি স্যার, x² / a + y² / b = 1। রাইট। ম্যাথমেটিক্স করার এই একটা সুবিধা, ম্যাথমেটিক্স আলোচনা আসলে এই আলোচনা করা ইজি হয়। তো এখানে লিনিয়ার আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলতে কি বোঝায় প্রথমত বলি। তোমার সামনে আমি যত ডেটা স্ট্রাকচার এনে দিব, সব ডেটা স্ট্রাকচারকে এই দুই ক্যাটাগরিতে ফেলা যাবে, হয় লিনিয়ার অথবা নন লিনিয়ার।
যেহেতু আগের স্লাইডে মাত্র 6 ধরনের ডেটা স্ট্রাকচারের সাথে কথা বলেছি, এই 6 ধরনের ডেটা স্ট্রাকচারের কে কোন ক্যাটাগরিতে পড়লো সেটা এখানে বলা আছে, বাকিদেরটা আমরা ধীরে ধীরে যখন প্রয়োজন তখন জানবো। এখানে বলা হচ্ছে অ্যারে, স্ট্যাক, কিউ, লিংক লিস্ট, এই 4 জন ব্যক্তি হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এটা মাথায় রাখবে, পরীক্ষায় আসে কোশ্চেন যে স্ট্যাক কোন ধরনের ডেটা স্ট্রাকচার, উত্তর হবে লিনিয়ার। আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারকে খুব বিখ্যাত দুজন ব্যক্তি, ট্রি এবং গ্রাফ। লিনিয়ার এবং নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে পার্থক্য আলোচনার জন্য আমি তোমাদের সাথে একটু একটু সময় নিতে চাই। আমি স্ক্রিন শেয়ার করতে চাই তোমাদের সাথে। ওকে, স্ক্রিনের এই অংশটা কি দেখা যাচ্ছে সবার সাথে? আমার মনে হয় দেখা যাচ্ছে, একটু বড়। আচ্ছা, এই লিংকটা আমি তোমাদের দিয়ে দেবো। এখানে লিনিয়ার এবং নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে আসলে ডিফারেন্স কি সেটা নিয়ে একটু কথা বলা হয়েছে। এমনিতে তোমরা হায়ারার্কিটা দেখতেই পাচ্ছ যে ডেটা স্ট্রাকচারকে 2 ভাগে ভাগ করলে লিনিয়ারের পার্টে পড়বে অ্যারে, স্ট্যাক, কিউ, লিংক লিস্ট যেটা বললাম, আর নন লিনিয়ারের পার্টে পড়বে গ্রাফ এবং ট্রি। এখন প্রশ্ন হচ্ছে কিসের ভিত্তিতে এদেরকে 2টা আলাদা সেগমেন্টে ভাগ করা হলো? নিশ্চয়ই লিনিয়ার এবং নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে কিছু পার্থক্য আছে। এই পার্থক্যগুলো সুন্দরভাবে এখানে দেওয়া আছে, আমি কয়েকটাকে একটু হাইলাইট করি। প্রথম টপিকটা ইম্পর্টেন্ট। লিনিয়ার ডেটা স্ট্রাকচারে কি হয়? ইন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, data elements are arranged in a linear order where each and every element are attached to its previous and next adjacent. অর্থাৎ এখানে যখন এই ধরনের ডেটা স্ট্রাকচারে যে ডেটাগুলো সজ্জিত থাকে, ডেটাগুলোর নিজেদের মধ্যে সম্পর্কটা থাকে লিনিয়ার সম্পর্ক। লিনিয়ার সম্পর্ক মানে আমার সামনে একজন থাকবে, আমার পেছনে একজন থাকবে। অর্ডারিংটা হবে এরকম, আমি এই দুজনের কাছে যেতে পারবো। আমি আমার সামনের একজনকে চিনবো, আমার পেছনের একজনকে চিনবো। আমার সামনের জনের জন্য এই সেম, আমার সামনে যে ডেটাটা আছে তার জন্য আমি হচ্ছে তার প্রিভিয়াস, আর আরেকজন হচ্ছে তার সামনে যে হচ্ছে তার নেক্সট। এই দুজন ব্যক্তি হচ্ছে তার অ্যাডজাসেন্ট, প্রতিবেশী, নিকটবর্তী। সো এই ধরনের ডেটা স্ট্রাকচার যেই ওয়েতে ডেটাগুলো সজ্জিত রাখে সেটার মূল বৈশিষ্ট্য হচ্ছে ডেটাগুলোর মধ্যে এমন একটা সম্পর্ক আছে যার কারণে প্রত্যেকটা এলিমেন্ট তার একজন প্রিভিয়াস এবং একজন নেক্সট এর সাথে অ্যাডজাসেন্ট থাকবে, সম্পর্কযুক্ত থাকবে। নেইবার থাকবে কয়জন? প্রতিবেশী থাকবে কয়জন? 2 জন। অ্যারের ক্ষেত্রে তোমরা অ্যারে মনে করতে পারছো অ্যারের চেহারা কিরকম ছিল? খেয়াল করে দেখো, যদি অ্যারের কথা মনে থাকে আমি অ্যারের এক্সাম্পল দিই। অ্যারেতে যে কোনো একটা ডেটার দিকে তুমি তাকাও, এই ব্যক্তির আসলে একদম অ্যাডজাসেন্ট প্রতিবেশীকে এই ব্যক্তি এবং এই ব্যক্তিরা। আমরা এখান থেকে আমরা এমন না যে এই অ্যাড্রেসটা বা এই ভ্যালুটা জানলে এদিকে যেতে পারবো না, অবশ্যই পারবো, বাট আসলে আমাদের লিনিয়ার অর্ডার ফলো করতে হবে। আমি এক্স্যাক্টলি আমার প্রতিবেশীকে উপেক্ষা করে যেতে পারবো না। আমার প্রিভিয়াস ব্যক্তি এই, আমার পাশের ব্যক্তি এই, নেক্সট ব্যক্তি এই। এখানে একটা ব্যাপার মনে রাখবে, যখন আমি নন লিনিয়ারের কথা বলবো তখন এই বিষয়টা আসবে। আমি অ্যারের কথা বলছি কারণ অ্যারের স্ট্রাকচারটা আমরা সবাই জানি। অন্য 3 জনেরটা স্ট্যাক, কিউ এবং লিংক লিস্টের ব্যাপারে এখনই যাচ্ছি না, বাট তাদের সবার ক্ষেত্রে ব্যাপারটা এরকম। কোন একটা স্পেসিফিক এলিমেন্ট তার একজন নেক্সট এবং একজন প্রিভিয়াস এর সাথে সম্পর্কযুক্ত থাকবে, কিন্তু নন লিনিয়ারের ঘটনা সেরকম নয়। In non-linear data structure, data elements are attached in hierarchically manner. Hierarchical manner মানে কি? হায়ারার্কি জিনিসটা কি? হায়ারার্কিটা কোথায় দেখতে পাও তোমরা বলো দেখি? বিভিন্ন ওয়েবসাইটে থাকে। বিভিন্ন ওয়েবসাইটে থাকে। এমনি হায়ারার্কি জেনারেল টার্মটা কেউ বলতে পারে? জেনারেল টার্মিনোলজিতে হায়ারার্কি জিনিসটা কি? শ্রেণীভেদ না? তোমরা তো নিশ্চয়ই দেখেছো যে কোন একটা অফিসে হায়ারার্কিক্যাল অর্ডার থাকে না? সবার আগে চেয়ারম্যান, তার নিচে 2 জন ম্যানেজিং ডিরেক্টর, তার নিচে ম্যানেজার, তার নিচে রেগুলার এমপ্লয়ি, একদম লাস্টে কে? পিয়ন বা এমএলএসএস, তাই তো? তেমনি কোন একটা অফিসে কিন্তু শ্রেণী একটা অফিসে যত কর্মচারী আছে তারা কি সবাই এক লেভেলে, নাকি তাদের মধ্যে একটা হায়ারার্কিক্যাল অর্ডার আছে? অর্ডার আছে। এবং খেয়াল করে দেখো এইখানেও কিন্তু আমার উপরে একজন আছে, নিচে একজন আছে, বাট আমরা কি সবাই সেম র্যাঙ্কের? না, র্যাঙ্ক সেম নয়। আমার এমন একজন প্রতিবেশী আছে যার র্যাঙ্ক আমার থেকে 1 উপরে, আবার এমন একজন প্রতিবেশী আছে যার র্যাঙ্ক আমার থেকে 1 নিচে।
আমার প্রশ্ন হলো অ্যারেতে কি ঘটনাটা এরকম? অ্যারেতে কি কোনো প্রতিবেশীর থেকে আরেক প্রতিবেশীর র্যাঙ্ক বড় ছোট আছে, না সবাই সেম র্যাঙ্কের? কথা বোঝো? সবাই সেম না? সবাই সেম র্যাঙ্কের না। অ্যারেতে যে ডেটা আছে, কোন ডেটা যদি আগে বসে তার মানে কি তার পাওয়ার বেশি, এমন কোনো কথা আছে? নাই না। তো, না স্যার। তাই না? সবাই সেম, বাট হ্যাঁ ক্রোনোলজিক্যাল অর্ডারে বসে। আর এইখানে হচ্ছে হায়ারার্কি মেইনটেইন করে চলে, অর্থাৎ আমার একজন প্যারেন্ট থাকবে, আমার একজন চাইল্ড থাকবে। আমি যদি এখানে থাকি আমি অবশ্যই কোন একজনের থেকে আসছি যে আমার প্যারেন্ট, আবার নিশ্চয়ই আমার থেকেও আমার চাইল্ড থাকতে পারে। সো আলটিমেটলি হায়ারার্কিতে আমি যে লেভেলে, আমার উপরের লেভেলেও কেউ থাকবে, আমার নিচের লেভেলেও কেউ থাকবে, শ্রেণীবদ্ধভাবে থাকে। শ্রেণীবদ্ধভাবে থাকবে। দ্যাটস ইট। সো আলটিমেটলি এটা হচ্ছে মেজর ডিফারেন্স। এরপরের গুলো খুবই সহজ। ইন লিনিয়ার ডেটা স্ট্রাকচার সিঙ্গেল লেভেল ইজ ইনভলভ। সবাই একটা লেভেলই আছে, লেভেল পরিবর্তন নাই, সবাই একই লেভেলে। কিন্তু নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে মাল্টিপল লেভেলস আর ইনভলভ। লেভেল 1 দাদা, লেভেল 2 আমার বাবা, লেভেল 3 আমি থার্ড জেনারেশন আমরা, এরপরে আমার ছেলেমেয়েরা থাকবে পরবর্তী জেনারেশন। সো এখানে হায়ারার্কিক্যাল অর্ডার আছে বলে একটা লেভেলে এটাগুলো থাকতে পারে না, মাল্টিপল লেভেলের ইনভলভমেন্ট প্রয়োজন হয়। 3 নাম্বার পার্থক্য, ইটস ইমপ্লিমেন্টেশন ইজ ইজি ইন কম্পারিজন টু নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। স্বাভাবিক লিনিয়ার ডেটা স্ট্রাকচার গুলো ইমপ্লিমেন্টেশন করা, আমরা যখন কোড করে ওদের ইমপ্লিমেন্ট করব, তোমরা দেখবে যে অ্যারে, লিংক লিস্ট, স্ট্যাক, কিউ, ওদের ইমপ্লিমেন্টেশনটা বেশ সহজ। কারণ যে সবাই যে লিনিয়ার অর্ডার ফলো করে এবং তাদের মধ্যে যে মাল্টিপল লেভেলের সম্পর্ক নাই, সবাই সেম লেভেলে, এই কারণে তাদের ইমপ্লিমেন্টেশন ইজি। কম্পেয়ার টু দ্য নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, ওদের ইমপ্লিমেন্টেশনটা একটু ডিফিকাল্ট, এই ধরনের ইমপ্লিমেন্টেশন একটু ডিফিকাল্ট। আরো কিছু পার্থক্য আছে। ইন লিনিয়ার ডেটা স্ট্রাকচার ডেটা এলিমেন্টস ক্যান বি ট্রাভার্সড ইন এ সিঙ্গেল রান অনলি। ইন এ সিঙ্গেল রান অনলি, একটা সিঙ্গেল রানে। তোমাদের মনে আছে কোন অ্যারের প্রথম ঘর থেকে লাস্ট ঘর পর্যন্ত আমি যদি তোমাদের প্রিন্ট করতে বলতাম, তোমরা কি একটা সিঙ্গেল ফর লুপ চালিয়েই সেটা রান করে ফেলতে পারতে না? মনে আছে কিনা? জি স্যার। জি স্যার। রাইট। কারণটা কি, একটা সিঙ্গেল রানেই তাদের সবাইকে খুঁজে পাওয়া সম্ভব, এক রোতে সবাই থাকে। কিন্তু এক্ষেত্রে এই ধরনের ডেটা স্ট্রাকচারে যেখানে আমার হায়ারার্কিক্যাল অর্ডার মেনটেন করা হচ্ছে, সেখানে এই কাজটা করা সিঙ্গেল রানে পসিবল নয়। এখানে বলা আছে ইন নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার ডেটা এলিমেন্টস ক্যান নট বি ট্রাভার্সড ইন আ সিঙ্গেল রান অনলি। একটা সিঙ্গেল রান দিয়ে তুমি সমস্ত এলিমেন্টের কাছে ট্রাভার্স করা বা পৌঁছাতে পারবে না। ট্রাভার্স শব্দটা একটু মনে রেখো, খুব সুন্দর শব্দ, কম্পিউটার সায়েন্সে লাগে। ট্রাভার্স করা মানে হচ্ছে ভিজিট করা, ঘোরা। তোমার বাসায় যখন কোনো আত্মীয় বেড়াতে আসে, সে আসলে তোমাকে ট্রাভার্স করতে আসছে, ভিজিট করতে এসেছে। সো একই রকম ভাবে তুমি যদি এই ব্যক্তি থেকে এই ব্যক্তি এবং ক্রমান্বয়িক ভাবে সমস্ত ডেটাকে ভিজিট করতে চাও, ট্রাভার্স করতে চাও, সিঙ্গেল রানে পসিবল হবে না নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের জন্য। বাট ইন আদার ওয়ার্ডস লিনিয়ার ডেটা স্ট্রাকচারের জন্য এটা একটা সিঙ্গেল রানই এনাফ। ওকে, আমি এগুলো ক্লিন করে দেই। এটাকে বন্ধ করে কিভাবে? এই, আচ্ছা। তো সবগুলোতে যাচ্ছি না, এরপরে গুলো খুবই ইজি। লিনিয়ার ডেটা স্ট্রাকচারে মেমোরি ইজ নট ইউটিলাইজড ইন অ্যান এফিশিয়েন্ট ওয়ে, বাট নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে মেমোরি ইউজ করা হয় ইন অ্যান এফিশিয়েন্ট ওয়ে। অনেকেই বলবে স্যার প্রথম 4টা পার্থক্য আপনি বলেন সবগুলোই তো লিনিয়ার ডেটা স্ট্রাকচারকে ভালো বলছে, পাশাপাশি থাকে, লেভেল কম, দ্রুত ট্রাভার্স করা যায়, তাহলে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার আমরা শিখবই বা কেন? সমস্যা আছে। লিনিয়ার ডেটা স্ট্রাকচার এফিশিয়েন্ট নয় অনেক ক্ষেত্রে, বাট নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার গুলো in most of the cases তারা খুবই এফিশিয়েন্ট। এই কারণে মেমোরি ম্যানেজমেন্ট লিনিয়ার ডেটা স্ট্রাকচারে ভালো নয়, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের জন্য মেমোরি ম্যানেজমেন্ট এবং মেমোরি ইউটিলাইজেশন অত্যন্ত ভালো, অত্যন্ত সাশ্রয়ী। এই কারণে এটার গুরুত্ব আছে। এক্সাম্পল গুলো আমরা জানি, স্ট্যাক, কিউ, লিংক লিস্ট, অ্যারে। এটার এক্সাম্পল সবসময় গ্রাফ এবং ট্রি। সো আলটিমেটলি এই লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দিব, যাতে তোমরা এখান থেকে একটু পড়ে নিতে পারো। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে লিনিয়ার এবং নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে কি কি পার্থক্য আছে সেটা জেনে রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই জন্য আর কি প্রথমেই ডেটা স্ট্রাকচারের দুটো ভাগ আমরা আলোচনা করে নিলাম। এবার আসো আমরা আলোচনা শুরু করি লিনিয়ার ডেটা স্ট্রাকচার যারা আছেন তাদের ব্যাপারে অল্প বিস্তর আজকে জানি, খুব সংক্ষেপে সবার সম্পর্কে জানবো, ডিটেলস কারো ব্যাপারে জানবো না।
সবার আগে জানাতে চাই অ্যারের ব্যাপারে। অ্যারের ব্যাপারে নতুন করে জানানোর মতো কিছুই নেই। যে ইনফরমেশন গুলো তোমাদের জানা লাগতে পারে অথবা তোমরা হয়তো ভুলে গেছো দুই একটা ইনফরমেশন, সেই ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। প্রথমত একটা জিনিস বলি, কোন একটা অ্যারে যদি এ হয়, অ্যারের প্রত্যেকটা ঘরকে আলাদাভাবে ট্রেস করা যায় না? অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে আলাদাভাবে ট্রেস করা যায় কিনা? জি স্যার। প্রত্যেকটা এলিমেন্টকে আলাদাভাবে ট্রেস করা যায়। এবং চাইলে তুমি এরকম একটা নোটেশন ফলো করে অ্যারের কোন স্পেসিফিক ঘরে থাকা ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারো। এই যে ব্র্যাকেটের মধ্যে একটা ভ্যালু আমরা লিখি, এই জিনিসটাকে কি বলা হয়? ব্র্যাকেট বন্দি করে একটা ভ্যালু দেওয়া। ইন্ডেক্স এটা নাম্বার। দুটো নাম আছে, এটাকে দুইটা নামে ডাকা যায়। একটা হচ্ছে এটা ইন্ডেক্স নাম্বার, এটা হচ্ছে অ্যারের ইন্ডেক্স। আর দ্বিতীয় ক্ষেত্রে অনেকে এটাকে ডেকে থাকে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট এ হচ্ছে অ্যারের নাম, আর তার সাথে তুমি যদি সাবস্ক্রিপ্ট অ্যাড করো তাহলে সেটা আর অ্যারের নাম থাকে না, সেটা হয়ে যায় অ্যারের কোনো পার্টিকুলার এলিমেন্টের ভ্যালু। যেমন এ অফ 1, এখানে 1 হচ্ছে অ্যারের সেই স্পেসিফিক ইন্ডেক্সের দিকে নির্দেশ করছে, এবং এ অফ 1 দিয়ে এখন টোটাল অ্যারেকে না বুঝিয়ে আমরা শুধুমাত্র অ্যারের 1 নাম্বার এলিমেন্টে যে ব্যক্তি বসে আছে বা যে ডেটা বসে আছে তার দিকে ইন্ডিকেট করছে। আচ্ছা, তো আলটিমেটলি অ্যারের ব্যাপারে কয়েকটা রেগুলার ইনফরমেশন এখানে বলে দিই। হোমোজেনিয়াস কালেকশন অফ ভ্যালুস, অ্যারের প্রধান বৈশিষ্ট্য। হোমোজেনিয়াস মানে কি? হোয়াট ইজ হোমোজেনিয়াস? সেম টাইপ। সমানভাবে স্যার। রাইট, প্রথমটা ঠিক আছে। হোমোজেনিয়াস মানে হচ্ছে হোমো মানে সেম, ঠিক আছে, আর জেনিয়াস মানে হচ্ছে টাইপ, সেম টাইপ। অর্থাৎ অ্যারের মধ্যে যারা থাকবে এই ব্যক্তিদের সবার কালার একই হতে হবে, সোজা কথা। অর্থাৎ ব্ল্যাকদের নিয়ে তুমি যদি একটা টিম গঠন করো, সেই টিমে একটা হোয়াইট ব্যক্তি বসতে পারবে না, ব্যাপারটা এরকম। সো আলটিমেটলি তুমি যদি একটা ফ্লোট অ্যারে ডিক্লেয়ার করো, ওই অ্যারের মধ্যে ফ্লোট বাদে অন্য কোনো ডেটা রাখা পসিবল হবে না। এটা ওর একটা লিমিটেশন, একই সাথে এটা ওর একটা সুপার পাওয়ার। এই ভিত্তিতেই তৈরি করা হয়েছে অ্যারেকে। সো চাইলেও তুমি অ্যারের মধ্যে ডিফারেন্ট টাইপসের ইন্টিগ্রেশন ঘটাতে পারবে না, এটা রেস্ট্রিক্টেড। প্রথম কথা। স্টোর ভ্যালু সিকুয়েন্সিয়ালি ইন মেমোরি, এটার ব্যাপারে আমাকে ইনফরমেশন দাও। সিকুয়েন্সিয়ালি মেমোরিতে রাখে মানে কি? অ্যারে মেমোরিতে ডেটা সিকুয়েন্সিয়ালি একটার পর একটা ভ্যালু, একটার পর একটার ভ্যালু। আচ্ছা, আমি একটা কোশ্চেন করি সবাইকে। মনে করো আমার হাতে একটা অ্যারে আছে, অ্যারের সাইজ হচ্ছে 4, এই হচ্ছে আমার অ্যারে এ। সো এটা হচ্ছে অ্যারের 0তম ইন্ডেক্স, এটা হচ্ছে অ্যারের 3rd ইন্ডেক্স। আমার প্রশ্ন হচ্ছে অ্যারের এই ঘরের অ্যাড্রেস তো আমরা জানি, তাই না? কোনোভাবে আমরা বের করতে পারি। আচ্ছা, তার মানে কি এই ঘরের অ্যাড্রেস থেকে এই ঘরের অ্যাড্রেসটা কত দূরে? এটা যদি একটা ইন্টিজার অ্যারে হয়, কত বাইট পরে এই ঘরটা পাওয়া যাবে বা এই ভ্যালুটা পাওয়া যাবে? স্যার এটাতে n-1 ই করে পাওয়া যায়। আরেকবার আমার প্রশ্নটা বুঝতে পেরেছো? মনে করো এটা একটা ইন্টিজার অ্যারে। সো ইন্টিজার অ্যারেটা মেমোরির কোথাও তো জমা হয়েছে, বিশাল মেমোরির কোনো একটা জায়গায় এই অ্যারেটা রাখা হয়েছে। এখন অ্যারের সাইজ যেহেতু 4, এই টোটাল অ্যারেটা মেমোরিতে কতটুকু জায়গা নিয়েছে? 4 × 4 বাইট না? এই ব্যাপারে তো সবার মনে হয় কনফিউশন থাকার কথা না। প্রত্যেকটা ইন্টিজার 4 বাইট, এটা যেহেতু একটা ইন্টিজার অ্যারে, তার মানে প্রত্যেকটা ঘর 4 বাইট করে জায়গা নেবে। টোটাল আমাদের কতটুকু জায়গা লাগবে মেমোরিতে? 16 বাইট। 16 বাইট স্যার। আচ্ছা, এখন আমার প্রশ্ন তোমার কাছে, মনে করো তোমাকে আমি প্রথম মেমোরি সেলের কাছে দাঁড় করাই দিলাম, তোমাকে আমি দাঁড় করালাম এই জায়গায় প্রথমটার কাছে, তুমি কি আমাকে বলতে পারবে কিনা যে এখান থেকে এক্স্যাক্টলি এই ব্যক্তি কত দূরে? 4 বাইট দূরে। 4 বাইট দূরে। এবং তারা কি অ্যাডজাসেন্ট কিনা, মানে একদম এক্স্যাক্ট পরের 4 বাইটই ও পেয়েছে কিনা? জি স্যার। রাইট। এই দুইটা মাঝখানে কোনো গ্যাপ থাকতে পারবে যে 2 বাইট গ্যাপ দিয়ে? না স্যার। না স্যার। রাইট। এটা বিল্ডিং এর মতো, বিল্ডিং এ যে ইট বসায় সিমেন্টের মাঝখানে গেঁথে গেঁথে, কোনো মাঝখানে গ্যাপ থাকে রেগুলার ওয়েতে? কোনো গ্যাপ রাখা না স্যার। কখনো না। তো এইটা হচ্ছে ওর দ্বিতীয় বৈশিষ্ট্য। মেমোরিতে যখন তুমি একটা অ্যারে ডিক্লেয়ার করো, যদি জায়গা থাকে মেমোরিতে পর্যাপ্ত ওই অ্যারেকে রাখার মতো, তাহলে অ্যারেটা মেমোরিতে যেই জায়গা নেয় সেটা কন্টিজিয়াস ব্লক অফ মেমোরি। এই শব্দটা মনে রাখবে, কন্টিজিয়াস ব্লক অফ মেমোরি, অর্থাৎ একত্রিত, 1 বাইট জায়গাও মাঝখানে এক্সেস নাই। এই কারণে এখানে দাঁড়িয়েই তুমি তোমার অ্যারের সর্বশেষ ব্যক্তির ঠিকানাও বলতে পারো অঙ্ক করে।
তোমার সাথে কত পরিমাণ ভ্যালু যোগ করলে ওর স্টার্টিং ভ্যালুটা পাওয়া যাবে সেটা এখানে দাঁড়িয়ে চিন্তা করা যায়, কারণ মাঝখানে কোনো এক্সেস জায়গা খরচ করা হয় না। মনে রাখো, লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে অ্যারেই শুধুমাত্র এই সুবিধা নিয়ে কাজ করে। এটাকে সুবিধা বলবো না অসুবিধা বলবো সেটা পরের বিষয়, বাট অ্যারে এই কনসেপ্টে কাজ করে। অন্যরা যেমন লিংক লিস্ট, সেই ব্যক্তি যদিও লিনিয়ার, বাট সেই ব্যক্তি এই কনসেপ্টে কাজ করে না, এই দ্বিতীয় কনসেপ্টটা সে মেনটেন করে না। আমরা পরে দেখবো সিকোয়েন্সিয়ালি মেমোরি সে নেয় না, আমরা দেখবো পরে যে আসলে কেন সে অ্যারের থেকে ডিফারেন্ট। আচ্ছা, ওর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসোসিয়েটেড ইন্ডেক্স উইথ ইচ ভ্যালু, রাইট? প্রত্যেকটা পজিশনের সাথে একটা করে ইন্ডেক্স জড়িত আছে না, 0, তারপরেরটা আমরা দিব 1, তারপরেরটা 2, তারপরেরটা 3। এমন কোন ঘর থাকে অ্যারেতে যেটার কোনো ইন্ডেক্স থাকে না? না এমন স্যার। কোনো ঘর আছে? নাই। সো আলটিমেটলি প্রত্যেকটা আলাদা করে লেভেল আছে, ইন্ডেক্স আছে। চতুর্থ বৈশিষ্ট্য, ইউজ অ্যারে নেম এন্ড ইন্ডেক্স টু কুইকলি অ্যাক্সেস k তম এলিমেন্ট। অর্থাৎ কোন একটা এলিমেন্ট, ফর এক্সাম্পল তুমি অ্যারের থার্ড এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে চাও, সো আলটিমেটলি তোমার এই থার্ড এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাইলে কয়টা জিনিস জানা লাগবে? দুটো ইনফরমেশন, অ্যারের নাম a আর তার সাথে লাগবে তার ইন্ডেক্স ভ্যালু 2, রাইট? এইটা ধরে তুমি কল করো, তুমি সাথে সাথে এইখানে থাকা লুকানো সম্পত্তি দেখতে পাবে, এখানে কি রাখা আছে, দ্যাটস ইট। এই ভ্যালু তোমার হয়ে গেল, তুমি দেখতে পাবে। সো এই হচ্ছে অ্যারের রেগুলার বৈশিষ্ট্য। আচ্ছা, তো এই বৈশিষ্ট্যগুলো জানা থাকলে আমাদের জন্য বেটার। সো এটা অ্যারের একটা বেসিক আইডিয়া। এখানে কনফিউজ হওয়ার কোনো বিষয় নেই যে এখানে স্যার 1 থেকে কেন শুরু হলো। আমরা তো জানি অ্যারের ইন্ডেক্স নাম্বার 0 দিয়ে শুরু হয়, এটা খুব জেনারেল একটা নোটেশন। জেনারেল নোটেশনে আমরা আসলে ম্যাথমেটিক্সে তো স্টার্টিং পয়েন্ট 1ই ধরি, বাট যখন স্পেসিফিক্যালি প্রোগ্রামিং এ যাব তখন ব্যাপারটা ভিন্ন, তখন আমরা অ্যারের ইন্ডেক্স 0 দিয়েই স্টার্ট করব, সেটা প্রোগ্রামিং এর নোটেশন। বাট সিম্বলিক নোটেশনে আসলে স্টার্টিং পয়েন্ট ম্যাথমেটিক্সে 1 দিয়ে স্টার্ট করাই বেটার, যেহেতু 0 কোনো পজিটিভ ভ্যালু নয়। সো এটা একটা লিনিয়ার অ্যারে, এখানে 6 জন স্টুডেন্টের ইনফরমেশন রাখা আছে। আমরা সিকোয়েন্সিয়ালি 6 জন স্টুডেন্টের ইনফরমেশন রেখে দিতে পারি, এবং চাইলে যে কোনো সময় স্টুডেন্টের ইনফরমেশন এখান থেকে ট্রেস ব্যাক করে নিয়ে আসতে পারি। যেমন কখনো যদি আমার মনে হয় স্টুডেন্ট আইডি এবং ইন্ডেক্স নাম্বার 4, অ্যারের এই পজিশনে কোন ভ্যালু আছে আমি যদি দেখতে চাই, আমি দেখতে পাবো 22 কে। সো ভেরি ইজি টু ট্রাভার্স লিনিয়ার অ্যারে। আচ্ছা, আরেক ধরনের অ্যারে আছে, আমরা তো এটা দেখলাম 1 ডাইমেনশনাল অ্যারে, আরেকটা অ্যারে আছে যেটাকে আমরা বলি 2 ডাইমেনশনাল অ্যারে। আমাকে বলো দেখি 2 ডাইমেনশনাল অ্যারের বৈশিষ্ট্য কি? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। আচ্ছা, এটা বৈশিষ্ট্য না, 2 ডাইমেনশনাল অ্যারেকে ম্যাট্রিক্স নামেও ডাকে। রো থাকবে এবং কলাম থাকবে। রো থাকবে এবং কলাম থাকবে, দ্যাট মিন্স এই জাতীয় অ্যারেতে কোন একটা ইনফরমেশনকে অ্যাক্সেস করতে চাইলে তোমার ইন্ডেক্স লাগবে কয়টা, একটা না দুটো? দুইটা। দুটো স্যার। দুইটা স্যার। ইন্ডেক্স লাগবে দুটো, অর্থাৎ সাবস্ক্রিপ্ট লাগবে কয়টা? দুইটা সাবস্ক্রিপ্টের সাহায্য লাগবে, রাইট? এবং প্রথমটা কি ডিনোট করে, রো নাকি কলাম? প্রথমটা রো, রো স্যার। প্রথমটা রো, পরেরটা কলাম। পরেরটা কলাম, এক্সিলেন্ট। সো 2 নাম্বার রো 3 নাম্বার কলাম, সো 2 নাম্বার রোতে যাও, এই হচ্ছে 2 নাম্বার রো আর এই হচ্ছে 3 নাম্বার কলাম। যেই জায়গায় ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্ট হচ্ছে তোমার অ্যারের ভ্যালু, সবসময় মেলানো নিয়ম এটা। 2 নাম্বার রো 3 নাম্বার কলাম 7, সো দ্যাটস ইট, আমরা এখানে ওকে রেখেছি। এবং এই কারণে যেহেতু এখানে দুটো ইন্ডেক্স ব্যবহার করার সুযোগ আছে, এই কারণে এটা একটা টেবিউলার ফরম্যাটে জেনারেট করা যায় অথবা একটা ম্যাট্রিক্স ফরম্যাটে জেনারেট করা যায়। এই কারণে বলা হয়ে থাকে such array are called matrices in mathematics and tables in business. 2 ডাইমেনশনাল অ্যারে সাধারণত বিজনেস এবং ম্যাথমেটিক্সেও ব্যবহার হয়। বিজনেসে একে টেবিল নামে ডাকে, আর ম্যাথমেটিক্স যখন করি তখন আমরা এটাকে ম্যাট্রিক্স নামে ডাকি। তো বেসিক্যালি লিনিয়ার অ্যালজেব্রায় তোমরা যে ম্যাট্রিক্সের কাজ করো, বেসিক্যালি সেটা একটা 2 ডাইমেনশনাল অ্যারের কাজ। ওকে, তো 1 ডাইমেনশনাল এবং 2 ডাইমেনশনাল অ্যারে পর্যন্ত আমরা হয়তো ল্যাবে একটু প্র্যাকটিস করেছি, কিন্তু মাল্টি ডাইমেনশনাল অ্যারের কাজ আসলে বিএসসি লেভেলে খুব বেশি চর্চা করানো হয় না। খুব বেশি প্রবলেম সলভিং এও যেটা আসে তা না, এই কারণে আসলে এটাকে কম ইউজ করা হয়। বাট চাইলে আরো ডাইমেনশন বাড়িয়ে তুমি আরো জটিল ম্যাট্রিক্স গঠন করতে পারো, সেক্ষেত্রে তুমি আরো বেশি ডেটা রাখার ফ্লেক্সিবিলিটি পাবে। বাট শর্ত ওটাই, আগের অ্যারেতে আমি যেই কন্ডিশন গুলো দেখেছিলাম সব এখানে বিদ্যমান। ইন্ডেক্স ব্যবহার করে ডেটাকে অ্যাক্সেস করতে হবে, অ্যারের নাম এবং ইন্ডেক্সের ভ্যালু ইউজ করে কোন একটা k তম এলিমেন্টকে
বের করার সুযোগ আছে, সিকোয়েন্সিয়াল ব্লকে তারা ডেটাগুলোকে সজ্জিত করে। সো আলটিমেটলি কোনো পার্থক্য নাই, নর্মাল অ্যারে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে, টু ডাইমেনশনাল অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, সবাই সেম কনসেপ্টে কাজ করে, জাস্ট চেহারাটা ভিন্ন। ওকে, আচ্ছা একটু ফিডব্যাক নিয়ে নেই। কারো কি খুব বিরক্ত লাগছে, বোরিং লাগছে? একটু ফিডব্যাক দিতে হবে মাঝে মধ্যে। জি না স্যার, না আপনার স্যার, ক্লাস স্যার বোরিং লাগে না স্যার। সময় স্টুডেন্টদের আমি এটা প্রথম ক্লাসেই বলি, যদি বোরিং লাগে সাথে সাথে বলে দিবে। একবার মনে আছে, আমি একটু অন্য আলাপ করি, সবসময় পরের আলাপ এক নাগারে ভালো লাগবে না। একবার ক্লাস নিচ্ছিলাম, তখন আমি প্রথম দিকে তখন আরো দ্রুত কথা বলতাম। মানুষের বয়স বাড়ার সাথে সাথে মানুষের কথা বলার ইয়েটা একটু স্লো হয়, আমি একটু স্লো হয়ে গেছি, আমি টের পাই। মানে আমি আরো দ্রুত কথা বলি, এবং আমার দেশের বাড়ি ভোলা, বরিশাল, খুব দ্রুত কথা বলে এখানকার মানুষ, আমি নিজেই বুঝি না ওনারা কি বলতেছেন, হ্যাঁ এত দ্রুত কথা বলে। তো তখন আমি এই অ্যাকসেন্টেই একটু কথা বলতাম। আমার মধ্যে ভোলা বা বরিশালের অ্যাকসেন্ট নাই, কিন্তু ওনাদের এই যে দ্রুত কথা বলার যে ইয়েটা, সেটা ছিল। স্টুডেন্টরা মাঝে মধ্যে আমাকে থামাই দিত আর কি ক্লাসে দাঁড়িয়ে, যে স্যার এবার থামেন, হ্যাঁ একটু আমরা একটু রিল্যাক্স হয়ে নিই। তো তখন আমি টের পেতাম যে না, এটা আর একটু স্লো বললে বেটার। এখন তো রেকর্ডিং আছে, বাসায় নিয়ে গিয়ে বিভিন্ন প্লেয়ারে তোমরা ওই 0.25 0.5 স্পিড করা যায় না, ওইটাও করা যায়, করে কম স্পিডেও শোনা যাবে আমার কথা। আগের স্টুডেন্টদের এই সুবিধা ছিল না ক্লাসরুমে, তখন তারা কষ্ট করে বলতো স্যার একটু আস্তে বললে, বা মাঝখানে একটু ব্রেক দিলে সুবিধা হয়। তাই এখন মাঝে মধ্যে জিজ্ঞেস করে নিই যে কারোর ব্রেক বা 5 মিনিটের একটু গ্যাপ লাগবে কিনা। আচ্ছা, তো থ্যাংক ইউ। এই পর্যন্ত আমাদের অ্যারের ধারণা মোটামুটি শেষ। আরো কিছু জেনারেল আইডিয়া আছে, আমি জাস্ট একটু রিড আউট করে যাচ্ছি। অ্যারের ব্যাপারে আরো কিছু ইনফরমেশন: ইট ক্যান হোল্ড মাল্টিপল ভ্যালুজ ইন সিঙ্গেল টাইপ। সো আলটিমেটলি সিঙ্গেল টাইপের, ইন্টিজার টাইপের একাধিক ভ্যালুকে স্টোর করার জন্য অ্যারে ব্যবহৃত হয়। এইটাই অ্যারে গঠন করার ফান্ডামেন্টাল কারণ ছিল। যখন আমরা তোমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং এ পড়িয়েছিলাম, তখন এই কথাটাই বলতাম যে আমার একটা দুইটা তিনটা ভেরিয়েবলে কাজ হবে না, আমি চাই এক ক্লাসের আমার 100 স্টুডেন্টের সবার মার্কসকে একটা ভেরিয়েবলে জমা রাখতে। কি করব, আলাদাভাবে 100টা ইন্টিজার ভেরিয়েবল বা ফ্লোট ভেরিয়েবল ডিক্লেয়ার করব? নো ওয়ে, নো ওয়ে। এটা করতে গেলে তো মারাত্মক বিপদ, কোন ভেরিয়েবলে কাকে রেখেছি বোঝা যাবে না। সো অ্যারে আমাকে সেই ফ্লেক্সিবিলিটি দিয়েছিল। এটা হচ্ছে অ্যারে তৈরির প্রথম কারণ। এলিমেন্টস আর রেফার্ড বাই দ্য অ্যারে নেম এন্ড অ্যান অর্ডিনাল ইন্ডেক্স। যেটা বললাম, অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে জানতে গেলে দুটো ইনফরমেশন জানা লাগবে: সে কোন অ্যারের সদস্য, সেই অ্যারেটার নাম, আর তার অর্ডিনাল ইন্ডেক্স। অর্ডিনাল মানে হচ্ছে ক্রমবাচক, আর কিছু না, এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই। অর্থাৎ ইন্ডেক্স নাম্বারটা আমাদের জানা লাগবে। ইচ এলিমেন্ট ইজ এ ভ্যালু। অনেকেই কনফিউজড হয়ে যায় যে স্যার অ্যারের ইন্ডেক্স নাম্বারটা আর অ্যারের এলিমেন্ট, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? একজন একটু বলো দেখি, অ্যারের ইন্ডেক্স আর অ্যারের এলিমেন্ট দুটো কি সেম জিনিস? ইন্ডেক্স না এবং স্যার, সেম না জিনিস না। স্যার, একটা হচ্ছে রুমের উপরে লাগানো লেবেল, আর আরেকটা হচ্ছে রুমের ভিতরে থাকা এলিমেন্ট। অর্থাৎ ভিতরে কি আছে, ভ্যালু এবং ইন্ডেক্সের মধ্যে কোনো কনফিউজড হয় না। অনেকেরই কনফিউশন থাকে, একদম লাস্ট লেভেল আমরা দেখেছি। অ্যারের ইন্ডেক্স নাম্বার বলতে বোঝায় অ্যারের কততম ঘরে আমি যেতে চাচ্ছি, সেই ঘর নাম্বারটা, লেবেল নাম্বারটা। আর ওই ঘরের ভিতরে কি জমা আছে সেটা হচ্ছে অ্যারের পার্টিকুলার এলিমেন্ট। সো আলটিমেটলি প্রত্যেকটা এলিমেন্ট আসলে একটা করে ভ্যালু। ইন্ডেক্সিং বিগিনস এট 0, যেটা বললাম একটু আগের ছবিটাতে তোমরা দেখেছো 1 দিয়ে স্টার্ট হয়েছে, বাট সেটা আসলে রেগুলার ওয়ে। আর ইন্ডেক্সিং 0 দিয়ে বিগিন হয়। অ্যারে ফর্মস এ কন্টিনিউয়াস লিস্ট ইন এ মেমোরি। মেমোরিতে তারা কন্টিনিউয়াস ব্লক তৈরি করে। আর দ্য নেম অফ দ্য অ্যারে হোল্ডস দ্য অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট অ্যারে এলিমেন্ট। এই ইনফরমেশনটা অনেকেরই জানা আছে হয়তো। অর্থাৎ কোন একটা অ্যারের যে নাম, অ্যারের নামের যে অ্যাড্রেসটা, তুমি যদি এটার অ্যাড্রেস খোঁজার চেষ্টা করো, তাহলে তুমি বেসিক্যালি কোন অ্যাড্রেসটা পাবে, অ্যারের কোন এলিমেন্টের অ্যাড্রেস পাবে। কথা বোঝো? মনে করো তোমার হাতে একটা অ্যারে আছে, অ্যারে এ, এটা মনে করো সাইজ হচ্ছে 10। সো আলটিমেটলি মেমোরিতে এরকম একটা অ্যারে তৈরি হয়ে আছে অলরেডি, যেখানে একদম 0 থেকে ফর এক্সাম্পল এই একদম 9 পর্যন্ত ইন্ডেক্স বিশিষ্ট একটা অ্যারে তৈরি আছে। এটা ইন্টিজার অ্যারে। সো আমি যদি তোমাকে বলি যে এই অ্যারেটার অ্যাড্রেস কি, ঠিক আছে, আমি যদি তোমাকে প্রিন্ট করে বের করতে বলি যে এই অ্যারেটার অ্যাড্রেস বের করো, তুমি অবশ্যই হয়তো এরকম কিছু একটা করবে। ফর এক্সাম্পল %। অ্যারে অ্যাড্রেস বের করার জন্য আমরা কোন নোটেশন ব্যবহার করব? %।
পি, হ্যাঁ ফর এক্সাম্পল আমরা এরকম কিছু একটা দিলাম, আমাকে বলো দেখি এটা কোন অ্যাড্রেসটা দেবে আমাকে? স্যার জিরো ইন্ডেক্সের অ্যাড্রেস দেবে। মেমোরিতে যেখানে অ্যারেটা এই ইনফরমেশন তো সবাই জানি কিনা? যদি একটা অ্যারের অ্যাড্রেস জানতে চাই, এ তো আর কোন একটা সিঙ্গেল ভেরিয়েবল না, এ হচ্ছে এই টোটালটা। এখন ওর অ্যাড্রেস আসলে কোনটা? ওর মধ্যে তো আবার সিঙ্গেল সিঙ্গেল করে 10 জন এলিমেন্ট আছে। এটা সবসময়ের জন্যই সত্যি, এটার মধ্যে সবসময় সত্যি যে অ্যারের ইন্ডেক্স নাম্বার বলতে আমরা কোন একটা অ্যারের অ্যাড্রেস বলতে অ্যারের ফার্স্ট এলিমেন্টের অ্যাড্রেসটা আমরা বুঝবো। এটা সবসময় সত্যি, অর্থাৎ এটা তোমাকে সবসময় রিটার্ন করবে এই অ্যাড্রেসটা, অ্যারের প্রথম a of 0। সো এটার অ্যাড্রেস যেই কথা, a এর অ্যাড্রেস একই কথা। তুমি দুটা কি আসলে এম্পারসেন্ট দিয়ে অ্যাড্রেস চেক করে দেখো, রেফারেন্স চেক করো, অ্যান্সার একই আসবে। সো আলটিমেটলি এই জিনিসটা জেনে রাখা সবসময় ভালো, পরীক্ষায় আসে যে অ্যারের নামের মধ্যে যে অ্যাড্রেসটা লুকায়িত সেটা আসলে অ্যারের প্রথম এলিমেন্টের অ্যাড্রেস। And we specify the array size at compile time often with a named constant. আমাকে একজন জাস্ট অ্যান্সার দাও, কম্পাইল টাইম বলতে কি বোঝায় আর রান টাইম বলতে কি বোঝায়? কেউ এটা জানে কিনা? শব্দ দুটো কি তোমরা শুনেছো? স্যার কম্পাইলেশন একটা টাইম। কোডকে জি স্যার। স্যার একটা কোডকে হায়ার লেভেল থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে যে সময়টুকু লাগে সেটা হচ্ছে কম্পাইল টাইম, আর রান টাইম প্রোগ্রামটা এক্সিকিউট হইতে যেটুকু সময় লাগে সেটা হচ্ছে রান টাইম। এক্সিলেন্ট। একটা জিনিস বলি, আমরা যখন একটা কোড লিখি, আমরা তো অলরেডি স্ট্রাকচার প্রোগ্রামিং এর প্রথমে আলোচনা করেছিলাম, আমরা যখন কোড লিখি, কোডটা আমরা লিখি কোন ভাষায়? আমরা কি মেশিন ল্যাঙ্গুয়েজে লিখি না আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজে লিখি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ করে লিখি না, হিউম্যান ল্যাঙ্গুয়েজে? হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ হিউম্যান ফ্রেন্ডলি আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ লিখি কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, হিউম্যান ল্যাঙ্গুয়েজে। এখন প্রশ্ন হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ তো আর আমার কম্পাইলার বুঝবে না, মেশিন বুঝবে না। তো ফার্স্টে কি করতে হবে? এই প্রোগ্রামটাকে কম্পাইল করতে হবে এবং সেটাকে একটা এক্সিকিউটেবল কোডে এবং মেশিন কোডে ট্রান্সফার করতে হবে। এক্সিকিউটেবল মেশিন কোডে ট্রান্সফার করতে হবে। এরপরে সেই কোডটা রান হবে। রান করার দায়িত্ব হচ্ছে আমাদের মেশিনে। সো এখানে কাজ দুটো। প্রথমটা হচ্ছে তুমি যেই ল্যাঙ্গুয়েজে কোডটা লিখলে, সেটা সি হতে পারে, সি প্লাস হতে পারে, ফোরট্রান হতে পারে, প্যাসকেল হতে পারে, এনিথিং। বাট ফার্স্টে সেটাকে এক্সিকিউটেবল কোডে ট্রান্সফার করতে হবে। এই সময়টুকুকে, এই কনভার্সনের যে সময়, তোমার ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্সনের যে সময়, এই সময়টা হচ্ছে কম্পাইলেশন টাইম। এটা একটা টাইম এবং এটা কম্পাইলেশন টাইম বলে। বাট কম্পাইল করার পরেই তো কোড রান হবে না, মানে হচ্ছে এখন কোডটা মেশিনের জন্য বোঝার উপযোগী হলো। এখন সে বুঝে ওই অনুযায়ী তোমাকে আউটপুট জেনারেট করে দিবে। এই সময়টাকে বলা হয় রান টাইম। সো যেই সময় আমাদের কোড মেশিন কোডে ট্রান্সফার হয়, আর কম্পাইলের টাইমটা আরেকবার একটু বুঝাবেন? আচ্ছা, যেই টাইমে তোমার বা আমার হাতে লেখা কোড মেশিন কোডে ট্রান্সফার হয়, এতে যতটুকু সময় লাগে এই সময়টুকুকে বলা হয়ে থাকে কম্পাইলেশন টাইম। আর ওই কম্পাইলড হওয়া কোড রান করে মেশিন তোমাকে একটা রেজাল্ট দেয় না, এই রান করতে তার যে সময় লাগে এটাকে বলা হয়ে থাকে রান টাইম। সো কম্পাইলেশন টাইমে আমাদের কোড মেশিন কোডে ট্রান্সফার্ড হয় এবং রান টাইমে সেই মেশিন কোড রান হয়। সো আগে হয় কোনটা? আগে রান টাইম আসবে না আগে কম্পাইলেশন টাইম আসবে? আগে কম্পাইলেশন টাইম। কম্পাইলেশন। আগে কম্পাইলড হবে তারপরে রান হবে। সো আলটিমেটলি কম্পাইলেশন টাইমটার কাজ আগে, বা এই টাইমটা এক্সিকিউট হয় আগে, রান টাইম এক্সিকিউট হয় পরে। সো এখানে বলা হচ্ছে we specify the array size at compile time often with a named constant। মজার ব্যাপার খেয়াল করো, কখনো কি কম্পাইল টাইমে কোন কোন জিনিস নেওয়া যায় সেটা বলি। তোমরা যে ভেরিয়েবল এতদিন পর্যন্ত ডিক্লেয়ার করেছো, এই সমস্ত ভেরিয়েবল তোমরা ডিক্লেয়ার করেছো কম্পাইল টাইমে। মনে আছে কিনা? ত্রিভুজের ভূমি, উচ্চতা আর এরিয়া বের করার জন্য 3টা ভেরিয়েবল তোমরা ডিক্লেয়ার করে রেখেছো। এই কাজটা কিন্তু তোমরা নিজেরা কোড করার সময় আগে ভেরিয়েবল 3টা ডিক্লেয়ার করেছো। জি স্যার। তার মানে কি, এই যে 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়েছে এটা কিন্তু কম্পাইল টাইমে এই 3টার জন্য মেমোরি অ্যাসাইন হবে। রান করার সময় কিন্তু এদের জন্য মেমোরি অ্যাসাইন হবে না, কম্পাইলেশন টাইমে তারা মেমোরি অ্যালোকেশন পাচ্ছে। একই রকম ভাবে অ্যারের ঘটনা, কোন একটা অ্যারেকে যখন আমরা ডিক্লেয়ার করি, এই ডিক্লারেশনটা হয় কম্পাইলেশন টাইমে। কোড যখন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে
বা আমাদের হায়ার অর্ডার ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে মেশিন করে ট্রান্সফার হয়, ঠিক সেই সময় অবশ্যই অ্যারের সাইজ ডিফাইন্ড থাকতে হবে। কখনোই রান টাইমের জন্য অ্যারের সাইজ বসিয়ে রাখা যাবে না। এটা হচ্ছে বলার উদ্দেশ্য, যে অর্থাৎ অ্যারের সাইজকে অবশ্যই আমাদের প্রি ডিফাইন করতে হবে কম্পাইলেশন টাইম। অনেক সময় আমরা কনস্ট্যান্ট দিয়ে দেই সেভ করে, অনেক সময় আমরা আগে থেকে বুঝে থাকলে যেমন আমরা সরাসরি a(10) লিখি, অথবা যদি কোনো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে তুমি সেই কনস্ট্যান্টের ভ্যালু ইউজ করো অ্যারের সাইজ হিসাবে, সেটাও ওকে। বাট যেটাই করো না কেন তোমাকে করতে হবে কম্পাইল টাইম। দ্যাটস ইট। আচ্ছা, এখন এক সেকেন্ড একটু ওয়েট করো। ওকে, সো আমাদের অ্যারের ধারণা শেষ। এবার আসি খুব সংক্ষেপে ওদের ব্যাপারে একটু আলোচনা করি। লিংক লিস্ট বলতে কি বুঝি? এটাও একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। A linked list or one-way list is a linear collection of data elements. এটাও লিনিয়ার কালেকশন, কিন্তু এখানে যে ডেটাগুলোকে রাখা হয় সেই ডেটাগুলোর একটা স্পেসিফিক নাম আছে। এই ধরনের এলিমেন্টের নাম হচ্ছে নোড। লিংক লিস্ট যেই ধরনের এলিমেন্ট নিয়ে কাজ করে তারা সিম্পল ডেটা না, তাদেরকে বলা হয়ে থাকে নোড। এবং একটা নোডের মধ্যে দুটো অংশ থাকে। প্রথম অংশে থাকে ডেটা, দ্বিতীয় অংশে থাকে একটা পয়েন্টার। এটা হচ্ছে লিংক লিস্ট। কথা বলছো? অ্যারে দেখেছো, অ্যারের প্রতিটা ঘর, আমি আবার অ্যারেটা আঁকি। সিম্পল একটা অ্যারে যদি তুমি ড্র করো, অ্যারেতে মনে করো 3টা ঘর আছে। এই একটা ঘরের দিকে তাকাও, এই একটা ঘরের মধ্যে কি কোনো স্পেসিফিক ভাগ আছে, নাকি একটা ভ্যালু বসে, শুধু একটা ডেটা বসে? একটা ডেটা বসে। ডেটা বাদে আর কোনো কিছু রাখার জায়গা আছে এখানে? নাই। কিন্তু মিস্টার লিংক লিস্টে মজার ব্যাপার হচ্ছে ওর প্রত্যেকটা পার্টি, এই যে দেখো আমরা বলছিলাম কি এটা একটা অ্যারের এলিমেন্ট। অ্যারের একটা এলিমেন্টের মধ্যে একটা সিঙ্গেল এন্টিটি থাকবে এবং সেই সিঙ্গেল এন্টিটিটা ডেটা ছাড়া আর কিছু নয়। কিন্তু লিংক লিস্ট বলছে আমি যে এলিমেন্ট নিয়ে কাজ করব সেটা অ্যারের এলিমেন্ট থেকে একটু ডিফারেন্ট। আমার এলিমেন্টে একজন ডেটা থাকবে না, আমার এলিমেন্ট আসলে দুজনের সমন্বয়ে গঠিত। এক পার্টে আমি বসাবো ডেটাকে, আরেক পার্টে আমি বসাবো একটা পয়েন্টারকে। এখানে পয়েন্টারের একটা নাম দেওয়া হয়েছে নেক্সট, আর কিছু না। সো এটা একটা মজার ঘটনা। ইন লিংক লিস্ট ইচ নোড, এই ধরনের এলিমেন্টকে বলা হয়ে থাকে নোড। সো লিংক লিস্টে প্রতিটা নোডে contains the data item and a pointer to the next node. অর্থাৎ এই যে তুমি একটা নোডে দাঁড়িয়ে আছো, এই নোডে দাঁড়ালে তুমি দুটো জিনিস দেখতে পাবে। একটা হচ্ছে এই নোডে রাখা সংরক্ষিত ডেটা, আর দ্বিতীয়ত হচ্ছে এই নোডে থেকে পরবর্তী নোডে যাওয়ার অ্যাড্রেস। এই নোড থেকে পরবর্তী নোডে যাওয়ার অ্যাড্রেস। মনে করো এখানে লেখা আছে এটা হচ্ছে সেক্টর 6, ব্যাপারটা এমন। আর কিভাবে বলবো, এই সেক্টর 6, তার মানে এই সেক্টর 6 থাকা যেই অ্যাড্রেস আরেকটা নোড আছে, সেই নোডকে এখন তুমি, ও তার দিকে পয়েন্ট করে আছে। এখানেও একটা ডেটা আছে এবং পরবর্তী এই লিংক লিস্টে থাকা পরবর্তী নোডের অ্যাড্রেস লেখা আছে। মনে করো সেটা সেক্টর 7, মনে করো সেক্টর 7 বাইরে কোথাও। সেক্টর 7 এর কাছে ও পয়েন্ট করে আছে, ওর পয়েন্টার অর্থাৎ ওর এই অ্যাড্রেস ফিল্ড। ওর তো দুইটা ফিল্ড, একটা ডেটা অংশ রাখে, ডেটার কোনো কাজ নেই, ডেটার মধ্যে ডেটা বসে থাকে চুপচাপ, ডেটা নিয়ে তুমি পরে কাজ করতে পারবে। নতুন যেটা আমাদের জন্য একটু বিস্ময়কর, সেটা হচ্ছে ওর একটা অংশ থাকে যেটার মধ্যে একটা অ্যাড্রেস লুকানো থাকে। এই অ্যাড্রেস অন্য একটা নোডকে পয়েন্ট করে। এই অ্যাড্রেসে গেলে সেই নোডকে তুমি খুঁজে পাবে। এই নোডের মধ্যে স্বাভাবিকভাবে একটা ডেটা পার্ট আছে, একটা অ্যাড্রেস পার্ট আছে। এই অ্যাড্রেসে এসে তুমি চাইলে এটা যার দিকে পয়েন্ট করে আছে সেই অ্যাড্রেসের দিকে যেতে পারো। একটা মজার ব্যাপার খেয়াল করে দেখো, এখানে যে এই ব্যক্তি একটা নোড, তার মানে কি এইটা নিজেও একটা নোড না? এইটাও একটা নোড, এইটাও একটা নোড। মনে করো আমি একটা লিংক লিস্ট তৈরি করলাম, এখানে কয়টা নোড আছে বলো দেখি? 4টা। স্টার্টিং নোড কোনটা ছিল? এইটা। এখান থেকে কোথায় পৌঁছানোর রাস্তা ছিল? এখানে। এখান থেকে কোথায় পৌঁছানো যায়? এখানে। এখান থেকে পৌঁছানো যায় এখানে। আমাকে একটা জিনিস বলো, এরা কি মেমোরিতে কন্টিনিউয়াস একই জায়গায় থাকতে হবে এমন কোন শর্ত আছে বা রাখতেই হবে? না স্যার। না, কারণ মজার বিষয় হচ্ছে ওর কাছে এক শক্তিশালী উপাদান আছে, অ্যাড্রেস। আমি মনে করো তোমরা এই ক্লাসে যে এখন 39 জন স্টুডেন্ট বসে আছো, সবাই সবার অ্যাড্রেস, সবাই একটা করে নোট, সবাই একটা করে নোট। কি আছে জানা? আমি যে কোনো একজনের কাছে, মনে করো এই এখন জুমে আমার কাছে প্রথম নামটা হচ্ছে শোয়েব আলম,
আমি শুধু শোয়েবের কাছে যাব। শোয়েব একটা নোড, শোয়েবের কাছে দুটো ইনফরমেশন আছে, যেহেতু প্রতি নোডে দুটো ইনফরমেশন। শোয়েবের কাছে একটা ডেটা আছে, সেটা হচ্ছে ওর নিজের নাম। ওর সামনে দাঁড়ালে ও আমাকে তার নামটা বলতে পারবে, এটা ওর নিজস্ব ডেটা। আর ওর কাছে নেক্সট একটা অ্যাড্রেস আছে, অর্থাৎ এই ক্লাসের অপর কোনো একজন স্টুডেন্টের অ্যাড্রেস বা ও কোথায় আছে সেটা আমাকে ওই অ্যাড্রেসটা ও দিতে পারবে। সো আমি ওর থেকে যদি দ্বিতীয় রোল বিশিষ্ট অন্য একজনের অ্যাড্রেসটা জেনে নেই, সে যেখানেই থাকুক না কেন বাংলাদেশের, আমি সেখানে চলে যাব, ওর নাম শুনবো। ওর কাছে হয়তো এই ক্লাসের তৃতীয় ইনরোলড হওয়া স্টুডেন্টের অ্যাড্রেস আছে, সে হয়তো ঢাকায় নাই, সে হয়তো অন্য জায়গায় আছে। এখন তোমরা সবাই বিভিন্ন জায়গায় আছো, বাট কথা বলো, যদি একজনের অ্যাড্রেস আমার জানা থাকে, আমি কি সবার কাছে পৌঁছতে পারবো কি পারবো না এই রুট ধরে? সবার কাছে পারবো। সবাইকে কি ঢাকার একই মেসে থাকতে হবে, এর মতো কন্টিনিউয়াসলি থাকতে হবে? জি না স্যার। না, কষ্ট হবে, কিন্তু তারপরেও পারবো। এটার সুবিধা কি বলতো? এটার একটা সুবিধা হচ্ছে, অ্যারে, মনে করো তুমি একটা অ্যারে ডিক্লেয়ার করেছো বাংলাদেশের জনসংখ্যার কোনো বিষয় নিয়ে। এই অ্যারের সাইজ কত? 1 কোটি না কত, 16 কোটি নাকি? আচ্ছা, মনে করো এই 16 কোটি সাইজের এই অ্যারে। আচ্ছা, এই এত বড় সাইজ, এইটা ইনটু 4 বাইট, এত বাইট জায়গা তো তোমার মেমোরিতে এককভাবে নাও থাকতে পারে। প্রবাবিলিটি খুবই কম না? তোমার পিসি তো অলরেডি গেম দিয়ে, মুভি দিয়ে, গান দিয়ে, স্টুডেন্ট লাইফে যেগুলো দিয়ে ভরে যায় অলরেডি ভরে গেছে, আর অল্প জায়গা আছে। তো আলটিমেটলি এত বাইট জায়গা কি মেমোরিতে ফাঁকা আছে? তাও একসাথে নাই। না স্যার, নাই। কিন্তু হতে পারে, মজার ব্যাপার, হয়তো এই কোনায় কিছু ফাঁকা আছে, আবার এই কোনায় কিছু ফাঁকা আছে, যেগুলো ইন্ডিভিজুয়ালি এত বড় না, কিন্তু এই দুটোর যোগ করলে এত বড় হতে পারে, পারে না? তো যদি জিনিসটা এমন করা যেত, আমি কিছু ডেটা এখানে রাখতে পারতাম, আর কিছু ডেটা মেমোরির অন্য জায়গায় রাখতে পারতাম, বাট তাদের মধ্যে লিঙ্ক থাকতো, তাহলে আলটিমেটলি কি ভাঙা ভাঙা জায়গাগুলো আমি ব্যবহার করার সুযোগ পেতাম না মেমোরির। কথা কি তোমরা বুঝতে পারছো? এইটা হচ্ছে লিঙ্কের সবচেয়ে বড় সুবিধা, যে ওদেরকে পাশাপাশি রাখার প্রয়োজনীয়তা নাই। মনে করো তোমার লিঙ্ক লিস্টে অলরেডি 3টা নোড আছে, এগুলো পরে আলোচনা করবো, জাস্ট আমি খালি সামগ্রিক উপর থেকে দেখাচ্ছি। একটা লিঙ্ক লিস্টে 3টা নোড আছে, চতুর্থ নোডটা লাগবে অ্যাড করা। ওটাকে যে এর পাশেই রাখতে হবে কোনো দরকার নাই, মেমোরির যে কোনো এক জায়গায় রাখো, সেই অ্যাড্রেসটা কোথায় রাখবো? ওর নেক্সট অ্যাড্রেস হিসেবে রেখে দিন। তাহলে ও সেইখানে গিয়ে ওকে খুঁজে নিয়ে আসবে পরবর্তীতে। ওকে আমি কোথায় তৈরি করছি মেমোরি, সেটা কোনো প্রবলেমই না, কোনো একটা জায়গায় তো রাখছি, সেটার একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা যদি ওর নেক্সট রেখে দেই, তাহলেই ব্যাপারটা ক্লিয়ার। ব্যাপারটা অনেকটা এরকম, শোয়েবের কাছে আবু বকরের বর্তমান অ্যাড্রেসটা জানা আছে, আবু বকর যদি অ্যাড্রেস চেঞ্জও করে, শোয়েবের কাছে যদি সেই ইনফরমেশনটা থাকে, আমি শোয়েবের কাছে পৌঁছালে আবু বকরের লেটেস্ট অ্যাড্রেসটা জানতে পারবো না? অবশ্যই পারবো। সো সো আলটিমেটলি কাউকে খুঁজে বের করা আমার জন্য কঠিন কিছুই হবে না। তো এখানে একটা সুন্দর কথা, আমি অনেক কথা বলে ফেললাম, এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করব, কিন্তু শেষ একটা কথা, কালেকশন স্ট্রাকচার হ্যাজ এ পয়েন্টার টু দ্য লিস্ট স্টার্ট ইনিশিয়ালি নাল। স্ট্রাকচারের ব্যাপারটা নিয়ে পরে কথা বলবো। স্ট্রাকচারটা কেন লাগবে, কারণ তোমরা অলরেডি স্ট্রাকচারের আইডিয়া যাদের আছে, থিওরি করছে, তারা জানো যে কোন একটা স্ট্রাকচারের মধ্যে কি সুবিধা পাওয়া যায় বলো দেখি? ডিফারেন্ট টাইপস অফ ডেটা একসাথে রাখার একটা কালেকশন তৈরি করা যায়। দেখো তো, এই নোড ব্যক্তি, এই যে নোডকে, নোড হচ্ছে লিংক লিস্টের একজন এলিমেন্ট না? এখন মজার ব্যাপার হচ্ছে, এই এলিমেন্ট কি এক ভাগ না দুই ভাগ? দুইটা ভাগ। এই দুই ভাগ আবার দুইটা ডিফারেন্ট ডেটা টাইপ। তুমি খেয়াল করে দেখো, এই যে ডেটা অংশটা, এটা কোন টাইপের হতে পারে? আমার কাছে কি টাইপের ডেটা থাকতে পারে? হয় ইন্টিজার, অথবা ডাবল, অথবা ফ্লোট, অথবা ক্যারেক্টার, নাকি? ডেটা তো এরকমই হয়। সবাই কি বুঝতে পারছো ডেটা অংশটা কিরকম হবে? রেগুলার ডেটার মতো। সংখ্যা থাকলে সেটা একটা ইন্টিজার ডেটা, নাম থাকলে সেটা একটা স্ট্রিং ডেটা, দশমিক সংখ্যা থাকলে ফ্লোট ডেটা। সো এই পার্টটা তো আমরা বুঝি, সেটা ইন্টিজার, ডাবল, ফ্লোট কিছু একটা হবে। কিন্তু এই নেক্সট, এটা কি? এটা পয়েন্টার না? এটা একটা পয়েন্টার টাইপ ভেরিয়েবল না? জি স্যার। এখানে পয়েন্টার বলতে কি টাইপ ডেটা বোঝাচ্ছে? মনে করো যদি এটা নেক্সট একটা ইন্টিজার পয়েন্টার হতে পারে, অথবা এটা নোট পয়েন্টার হতে পারে, ঠিক আছে? কারণ এই পয়েন্ট করে থাকবে কার দিকে? ও পয়েন্ট করে থাকবে কার দিকে? কোনো ইন্টিজারের দিকে?
স্যার নেক্সট আর ডেটা এটা দুইটা কি একই কোডের সেম কি, যেমন দুইটাই ইন্টিজার দুইটাই ফ্লোট এরকম হইতে না পারে? না না, এই দুইটাই আমি একটা জিনিস বলি, ডেটা আর এই পয়েন্টার দুটোকে মিলিও না। একটা হচ্ছে তোমার হাতে থাকা ডেটা, আরেকটা হচ্ছে তোমার কাছে আরেকজনের অ্যাড্রেস। অ্যাড্রেস রাখার জন্য তো কোনো নর্মাল রেগুলার ডেটা টাইপ ব্যবহার করা যায় না, ব্যবহার করতে হয় কি পয়েন্টার, তাই না? এইটুকু তো আমরা জানি। আর রেগুলার ডেটা রাখার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? ইন্টিজার, ডাবল, ফ্লোট, ক্যারেক্টার, অর্থাৎ রেগুলার ডেটা টাইপ। এখন প্রশ্ন আসতে পারে যে আমি যে কারণে আসলে কথাটা বলছিলাম যে এখানে যেই দুটো ফিল্ড, এই দুটো ফিল্ডে যে দুই টাইপের এলিমেন্ট মানে বসছে, এদের টাইপ কি সেম? একটা হচ্ছে রেগুলার ডেটা টাইপ, একটা হবে পয়েন্টার টাইপ। সো আলটিমেটলি এই কারণে আমাদের একটা স্ট্রাকচার তৈরি করার দরকার হয়। আমরা এত ডিফারেন্ট ওয়েতে এখনই যাব না। স্ট্রাকচার ব্যবহার করে আমরা কি করতে পারবো? একটা নোট ক্রিয়েট করতে পারবো। আমরা যখন লিঙ্ক লিস্ট পড়াবো তখন তোমাদের সাথে ডিটেলস আলোচনা করবো, বাট শুধুমাত্র এটুকু বলে রাখি, এখানে এই শব্দটা পেতে পারো যে কালেকশন স্ট্রাকচার হ্যাজ এ পয়েন্টার টু দ্য লিস্ট স্টার্ট। অর্থাৎ আমাদের এই যে এই নোটগুলো যে তৈরি করতে হবে, নোট তৈরি করার জন্য আমরা কার সাহায্য নিব? স্ট্রাকচারের সাহায্য নিব। কারণ একটা নোটের মধ্যে একটা এলিমেন্ট না, এলিমেন্ট আছে দুটো, একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে অ্যাড্রেস। এই দুটো রেখে আমরা একটা স্ট্রাকচার তৈরি করব। লিঙ্ক লিস্টে আসলে আলোচনা হবে। ছোট্ট একটা কোশ্চেন, একটু আগে যে ছবিটা ছিল ডিলিট করে ফেলেছি, আমাকে একটু বলো, এই যে ক্লাসের 50 জন স্টুডেন্ট, সবার কাছে যদি আমি পৌঁছাতে চাই, সবার আগে আমার কাছে কি থাকা লাগবে? খালি এটা বলো, সবার আগে। আইডি স্যার। নাম থাকা লাগবে। নাম থাকা লাগবে। মনে করো আমি ফর এক্সাম্পল আফরোজা, ওর নামটা আমি জানি, আমি নাম জানি, আমি আমার বাসায় বসে আছি উত্তরার, আমি আফরোজা নাম, আমার নাম আছে, আমি আফরোজা পর্যন্ত এখন পৌঁছাতে পারবো না তো? স্যার অ্যাড্রেস থাকে। প্রথম ভেরিয়েবলে অ্যাড্রেসটা লাগবে Right, স্যার। আমার হাতে কোনো নাম দরকার নাই। আমাকে যদি কেউ একটা উড়ো চিঠি দিয়ে আফরোজার অ্যাড্রেসটা খালি দিয়ে রাখে, আমি কি করবো? আমি জানি না এই অ্যাড্রেসে কে আছে, আফরোজা আছে নাকি শাকিল আছে নাকি শোয়েব আছে, আমি জানি না। আমি ওই অ্যাড্রেসে যাব, গেলেই তো ডাটা দেখতে পাবো না, গেলেই তো ওখানে আফরোজা আছে, এখানে আছে আফরোজার ডেটা, এই আছে আফরোজার কাছে থাকা পরবর্তী ব্যক্তির অ্যাড্রেস। আমি শুনে নিব এটা হচ্ছে নাম আফরোজা, ও ফাইন, এটা আমার ক্লাসের স্টুডেন্ট আফরোজা। তো তোমার কাছে পরবর্তী অ্যাড্রেস হিসেবে কি আছে? ও বলবে স্যার পরবর্তী অ্যাড্রেস এইদিকে যান। হ্যাঁ, আমি জানি না নাম কার, আপনি গেলে পাবেন। এইদিকে গিয়ে দেখবো এখানে শোয়েব আছে, শোয়েবের ডেটা, শোয়েবের নাম, এখানে পাবো অ্যাড্রেস। তার মানে এই লিঙ্ক লিস্টটা শুরু হওয়ার জন্য প্রথমে আমার কাছে কি দরকার বলতো? একটা নাম নাকি মানে একটা ডেটা না একটা অ্যাড্রেস? অ্যাড্রেস স্যার। অ্যাড্রেস স্যার। অ্যাড্রেস, এবং এই অ্যাড্রেসটাকে বলা হয়ে থাকে স্টার্টিং অ্যাড্রেস। পরবর্তী পেজে একটা ছবি আছে, ছবিটা দেখলে তোমাদের জন্য কাজটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো ছবিটা, কোন একটা লিঙ্ক লিস্টে যাত্রা শুরু করার জন্য সবার আগে আমাদের প্রয়োজন হয় একটা অ্যাড্রেসের, এবং সেটা হচ্ছে একটা স্টার্টিং অ্যাড্রেস বা স্টার্টিং পয়েন্টার। ও যার দিকে পয়েন্ট করে আছে সেইখান থেকে খেলা শুরু। অর্থাৎ স্টার্টিং পয়েন্টারের সুবিধা হচ্ছে এখানে কোনো ডেটা থাকা দরকার নেই, এটা শুধু একটা অ্যাড্রেস, এখান থেকে আমরা পরবর্তী নোটগুলোতে যেতে পারবো। এই এই লিঙ্ক লিস্টে কয়টা নোট আছে? 3টা না 2টা? 2টা স্যার। 2টা। এটা কিন্তু কোনো নোট নয়, এটা জাস্ট একটা উড়ো চিঠি, একটা অ্যাড্রেস, যেটা দিয়ে আমরা লিঙ্ক লিস্টের যাত্রা শুরু করতে পারলাম। স্যার আর নোট লাস্ট নোডে হবে এবং পয়েন্টার দুইটা হলেই তো নোট হয়, তাই তো স্যার? আরেকবার একটু ইমন। বললাম স্যার নোট হইতে হলে তো ডাটা এবং পয়েন্টার দুইটাই থাকতে হয়। দুটাই থাকতে হয়, রাইট। সো এটা থেকেও ইনফরমেশন পাওয়া যায় যে এটা কোনো নোড নয়, এখানে শুধু একটা সিঙ্গেল পয়েন্টার আছে, অ্যাড্রেস আছে, ডেটা নাই, তার মানে এটা কোনো পয়েন্টার নয়, নোড নয়। আরেকটা জিনিস বলো, এই লিঙ্ক লিস্টে বা যে কোনো একটা লিস্টে সর্বশেষ যে ব্যক্তি, ওর কাছে কি কারো অ্যাড্রেস থাকা দরকার আছে? না স্যার, ওর কাছে তো ওই তো লাস্ট, ওর কাছে আর কার অ্যাড্রেস থাকবে স্যার? রাইট রাইট, কারণ ওর কাছে আসা মানে আমি অলরেডি সবার কাছে হয়েই আসছি। এই কারণে লিঙ্ক লিস্টের সর্বশেষ নোডের কাছে কোনো অ্যাড্রেস থাকে না, নাল থাকে। সো আলটিমেটলি এই জিনিসটা গ্রাফিক্যালি তোমাদের বোঝানো হলো। তো এইটা একটা লিঙ্ক লিস্ট উইথ 2 নোডস, দ্যাটস ইট, আর কিছু না। এখন দেখো লিঙ্ক লিস্টে ডেটা যে কাছাকাছি থাকা লাগবে না তার একটা বৈশিষ্ট্য, এটা একটা লিঙ্ক লিস্ট, ফর এক্সাম্পল গ্রাফিক্যাল লিঙ্ক লিস্ট। এই যে 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে পার্টিকুলার লিঙ্ক লিস্ট গুলোর অ্যাড্রেস। মনে করো এই যে এইটা একটা লিঙ্ক লিস্ট, এটা একটা নোড, এইটা একটা নোড। সো 2 নাম্বার নোডটার দিকে খেয়াল করো, এই নোডটার অ্যাড্রেস হচ্ছে 2, এই নোডটার ভ্যালু বা ডেটা বা ইনফরমেশন হচ্ছে A,
আর ওর কাছে যে ওর আরেকটা ওই অ্যাড্রেস ফিল্ড, যেটাকে আমরা অনেক সময় লিঙ্ক নামে ডাকি, ওর কাছে অ্যাড্রেস আছে কার? 5-এর। তার মানে এই নোড থেকে তুমি কোথায় পৌঁছাতে পারবে? 3-এর কাছে যেতে পারবে? পারবে না, তোমাকে যেতে হবে কার কাছে? 5-এর কাছে। আমার মনে হয় সবাই একটু হারিয়ে গেছে, আমি কি আবার একটু বলবো? জি স্যার। স্যার আরেকবার বলেন। আচ্ছা রাইট, আমি বুঝতে পারছি। মনে করো এটা ওই লিংক লিস্টের একটা রিপ্রেজেন্টেশন। এই যে প্রত্যেকটা এখানে একটু গ্যাপ আছে, আমি গ্যাপটা ফিল আপ করে দেই। এইটা মিলে একটা নোড। ফর এক্সাম্পল এই যে নোড, নোডের যে দুটো পার্ট থাকে, এই দুটো পার্ট পাশাপাশি দুটো বক্সে আছে। এটা হচ্ছে ডেটা পার্ট, আর এটা হচ্ছে পরবর্তী ব্যক্তির অ্যাড্রেস পার্ট। তো খেয়াল করে দেখো, আর এই পাশের যেটা সেটা হচ্ছে ওর নিজস্ব অ্যাড্রেস। অর্থাৎ কোন একটা নোড, তার কাছে আছে ডেটা, মনে করো এইটাই আছি, এই নোডটার অ্যাড্রেস হচ্ছে মেমোরিতে 2 নাম্বার সেলে। এই নোডের ডেটা ফিল্ডে বসে আছে এ, আর তার পরবর্তী নোডে যাওয়ার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস হিসেবে এখানে বসে আছে 5। তাহলে বলো তো, কোনোভাবে তুমি যদি এখানে পৌঁছাতে পারো, এখান থেকে পরবর্তী নোড হিসেবে তুমি কোথায় যাবে? মেমোরিতে কিন্তু এর পাশে আছে 8, কিন্তু তাই বলে কি তুমি এখানে যাবে? না স্যার, 5 নম্বরটাতে 5-এ যাবে। 5 নাম্বার অ্যারে হলে কি হতো? অ্যারে হলে 2 এর পরে কোথায় যেতাম? 3-এ, 3 জি থেকে স্যার। 4-এ। বাট এখানে সেই ঘটনা নাই। এখানে আমি কোথায় যাব সেটা ঠিক করে দেবে আমার এই বন্ধু, অ্যাড্রেস ফিল্ড। সো এখানে সেটাই বলা আছে। এখানে দেখো স্টার্টিং একটা নোট, একটা পয়েন্টার আছে যেখান থেকে খেলা শুরু। স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে 3। সো সবার আগে আমরা, তার মানে এটা পয়েন্ট করে আছে কোন দিকে? এই অ্যাড্রেসের দিকে। এখানকার ভ্যালু দেখবো, এখানকার ইনফরমেশন হচ্ছে 3, ভ্যালু অফ মানে ইনফরমেশন অফ থার্ড ইন্ডেক্স এম। আর এই ওর অ্যাড্রেস ফিল্ডে কে বসে আছে? 2। 2 স্যার। আলটিমেটলি এবার 2 এর কাছে যাব। 2 এর ইনফো থেকে আছে, আমি পিছনে গেলাম। 2 এর ইনফোতে বসে আছে এ, 2 এর অ্যাড্রেস হিসেবে বসে আছে 5, যাব 5 এর কাছে। 5 এর ভ্যালু হিসেবে বসে আছে এন, 5 এর অ্যাড্রেস হিসেবে বসে আছে 4। 5 4 এর অ্যাড্রেস হোল্ড করেছে, ভালো কথা, যাব 4 এর কাছে। 4 এর কাছে ভ্যালু আছে জি, 4 বলছে আপনি যাবেন পরবর্তীতে 7 এর কাছে, যাব 7 এর কাছে। 7 বলছে আমার কাছে ভ্যালু আছে ও, 7 বলছে আপনাকে পরবর্তীতে যাওয়ার মতো আমার কাছে দেওয়ার কোনো অ্যাড্রেস নাই। 0 মানে হচ্ছে নাল, মানে আমি এই লিংক লিস্টের সর্বশেষ নোড। অর্থাৎ আমার, আপনি যে লিস্ট ধরে আমার কাছে পৌঁছেছেন সেই লিস্টটা এখানে শেষ হচ্ছে। লিস্টের যাত্রা শুরু হয়েছিল এই স্টার্টিং নোড থেকে, শেষ হয়েছে এখানে। এবং তুমি দেখো আমি কিন্তু ক্রোনোলজিক্যাল অর্ডারে আগাইনি। 3-এ আসছিলাম, 3 থেকে 2-এ গেছি, 2 থেকে 5-এ গেছি, 5 থেকে 7-এ গেছি। সো লিংক লিস্টের মজাই এটা। মেমোরিতে প্রত্যেকটা জায়গাকে কন্টিনিউয়াসলি ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না, ভেঙে চুরে ব্যবহার করার সুযোগ থাকে, কারণ প্রত্যেকের সাথে লিঙ্কড। এই লিঙ্ক যদি কখনো বা ছুটে যায় তাহলে কিন্তু আবার সমস্যা। কথা বুঝছো তো? চেইন ছিঁড়ে গেলে কি হয়? আর যোগাযোগ থাকে? জি না স্যার। হ্যাঁ, তো চেইন ছেড়া যাবে না। মানে কোনো বন্ধু যদি একটা অ্যাড্রেস হারায় ফেলে, তাহলে কি আর পরবর্তীতে ওই শিকলের অন্য বন্ধুদের খুঁজে পাবো? আমি পাবো না। সো এই ব্যাপারটা এখানে ইম্পর্টেন্ট। সো এই হচ্ছে গিয়ে লিংক লিস্টের একদম বেসিক মানে চিন্তা ভাবনা। লিংক লিস্ট এইভাবে কাজ করে। তো এখনই আর ডিটেলস জানা দরকার নেই। এরপরে খুব দ্রুত আমি বলে যাই স্ট্যাক কে। অনেকে শুনবে এই শব্দটা। আমাদের তৃতীয় ডাটা স্ট্রাকচার স্ট্যাক। স্ট্যাক খুব মজার ডেটা স্ট্রাকচার। ওর ব্যাপারে ডিটেলস কোনো আলোচনা এখানে করব না, খালি 2টা ইনফরমেশন এখানে আছে সেটাই বলি। Stacks are special form of collection with LIFO semantics. LIFO মানে জানো? LIFO. লাস্ট ইনপুট ফার্স্ট আউটপুট। Last in first out. Last in first out কেন বলা হয় ওকে লাস্ট ইন ফার্স্ট আউট? মানে এটা এমন এক ধরনের ডেটা স্ট্রাকচার যেখানে যেই ডেটাটা লাস্টে ঢোকে সেই ডেটাটা ফার্স্টে বের হয়। কি মজার কাহিনী, খেয়াল করে দেখো। যেই ডেটাটা লাস্টে ঢোকে সেই ডেটাটা ফার্স্টে বের হয়। এক্সাম্পল দেওয়া যেতে পারে এরকম, তোমরা বাসায় দেখেছো আমাদের মায়েরা বাসায় অনেক কাজ করেন, সেখানে তারা সকালবেলায় হয়তো প্লেট গুলো পরিষ্কার করেন অনেক বাসায়। খেয়াল করে দেখো, রাতে আমরা খেয়ে দিয়ে তো আর প্লেট পরিষ্কার নিজেরা করি না, মায়েরা পরিষ্কার করেন কষ্ট করে। তো মায়েরা প্লেট গুলো পরিষ্কার করে কি করেন বলতো? একটা প্লেট পরিষ্কার হলো সেটা রাখেন, আমার আঁকার হাত তো খুব খারাপ। এরপরে দ্বিতীয় প্লেটটা পরিষ্কার করলাম সেটা, তৃতীয় প্লেট, চতুর্থ প্লেট। এখানে কয়টা প্লেট রাখলাম? মনে করো ফ্যামিলিতে 4 জন আছি। তো প্রথম প্লেট হিসাবে ইনি জমা রেখেছিলেন কোনটা? এটা না?
এই প্লেটটা আগে ধোয়া হয়েছিল, এটা 2 নম্বরে ধোয়া হয়েছে, এটা 3 নম্বরে, এটা 4 নম্বরে। ধুয়ে রাতের বেলা উনি চলে গেলেন, সকালবেলা আবার যখন খাওয়ার জন্য এই প্লেট গুলো টান দিব, কোন প্লেটটাকে আগে নিব? 4 নাম্বারটা না ওই নিচ থেকে 1 নাম্বারটা? 4 নম্বর। 4 নাম্বারটা। 4 নাম্বারটা। সো আলটিমেটলি এইটাই হচ্ছে মজা। অর্থাৎ যেই লাস্টে আসলো, এটাকে তুমি যদি একটা ধারক মনে করো, যে পাত্রে যদি রাখা হয়, এই পাত্রের সর্বপ্রথমে যে ব্যক্তির এন্ট্রেন্স হয়েছে, এই ব্যক্তি বের হবে পাত্র থেকে সবার শেষে। আর এই ব্যক্তি লাস্টে ঢুকেছে ফার্স্টে সে বের হয়ে যাবে। লাস্ট ইন ফার্স্ট আউট, এই জন্য এটাকে একসাথে বলা হয় লিফো। স্ট্যাক হচ্ছে এমন এক টাইপের ডেটা স্ট্রাকচার। সো যদি কখনো তোমার এমন কোনো প্রবলেম আসে যেখানে ডেটাগুলোকে জমা করার পরে যেই ডেটাটা সর্বশেষে ঢুকেছে তাকে আগে বের করার দরকার হয়, চোখ বন্ধ করে তুমি স্ট্যাকের সাহায্য নিও। স্ট্যাকের ডিটেইলস আমরা এখন আলোচনা করছি না, দেখতে অনেকটা এরকম। স্ট্যাকে ডেটা রাখাকে বলা হয় পুশ, এই শব্দটা মনে রাখবে। স্ট্যাকে যদি ডেটা রাখতে চাও, মানে প্লেট ধুয়ে যখন রাখছিলেন আমাদের মা, সেটাকে আমরা বলছিলাম পুশ। আর যখন একটা একটা করে প্লেট তুলে নিব, সেটাকে বলা হয় কি? পপ। এই পপ শব্দটা তোমরা অনেক শুনেছো, পপ আপ মেসেজ, হঠাৎ করে উদয় হয়, তার মানে তোলা হয়। এটা কোথা থেকে? স্ট্যাকে আমরা 2 ধরনের কাজ করি। স্ট্যাকে কোনো একটা আইটেম অ্যাড করি at the top of the stack, স্ট্যাকের শুরুতে আমরা কোনো একটা আইটেম অ্যাড করি, remove an item from the top of the stack। টপ মানে বুঝো? টপ মানে হচ্ছে সর্বশেষ ফাঁকা জায়গা। এই স্ট্যাকের টপ হচ্ছে এটা, আর বটম বা নিচের অংশ হচ্ছে এটা। সো স্ট্যাকে যখন আমি নতুন একটা প্লেট রাখবো, সেটা বসবে কোথায়? টপে না? আবার যখন একটা প্লেট তুলে নিব, সেটা তোলাও হবে কোথা থেকে? টপ থেকে। অর্থাৎ আমি তাকাবো প্লেটের পাইলের দিকে, টপে যেটা আছে সেটা কি তুলবো, আর যদি নতুন প্লেট রাখার মতো হয় টপই রাখবো। সো আলটিমেটলি এখানে দুটো কাজই হয় টপে। এই কারণে প্লেটের এক্সাম্পলটা অনেকে দেয়। আরো এক্সাম্পল আছে, তাসের কার্ড তোমরা দেখে রাখবা, তাসেরও ঘটনা সেম। তাস যেটা নিচে থাকে সেটাকে তোলা হয় সবার লাস্টে, অথচ সেই কার্ডটাকে আমি সবার আগে গুছিয়ে রেখেছিলাম। যারা তাস খেলে তারা এই ব্যাপারটা হয়তো জানবে। তো এই আর কি ঘটনা। আর স্ট্যাকের একদম ভাইয়ের মতো একটা ডেটা স্ট্রাকচার আছে যার নাম হচ্ছে কিউ। সুন্দর ডেটা স্ট্রাকচার কিউ। কিউর বৈশিষ্ট্য অনেকটা স্ট্যাকের মতো, কিন্তু ওর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, স্ট্যাক যেমন লাস্ট ইন ফার্স্ট আউট, এই ব্যক্তি লাস্ট ইন ফার্স্ট আউট না, এই ব্যক্তি হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো। মানে কি? যেই ডেটাটা আগে ঢুকবে সেই ডেটাটাই আগে বের হবে। কথা বোঝা গেছে? যেই ডেটা আগে এন্ট্রেন্স হবে সেই ডেটাই আগে বের হবে। Like a stack, a queue is also a list. এটাও লিস্ট, however with a queue insertion is done at one end and the deletion is performed at the other end. তুমি খেয়াল করে দেখো, একটু আগে আমি যে প্লেট রাখার যে বক্সটা তৈরি করেছিলাম, ওইটা নিচের অংশটা বন্ধ ছিল না? ওর মুখ কয়টা ছিল? একটাই না? এই কারণে রাখতে গেলেও এই কারণে সমস্যাটা হচ্ছিল, যেই প্লেটটা নিচে পড়ে গেছে সেই প্লেটটা তোলার আর সুযোগ নাই। কিন্তু যদি এমন হতো, এটার যদি পথ একটা রেখে দুটো রাখতাম, তো আলটিমেটলি যদি প্লেটগুলো এভাবে থাকতো, অর্থাৎ প্রথম প্লেট হিসেবে ধোয়া হয়েছে, সরি ফোন খোলা থাকতো, তাহলে কি হতো? আগে আমি এটাকে বের করতে পারতাম না? যেটা আগে ধোয়া হয়েছে সেটা কি আগে বের করে নিতে পারতাম কিনা? হ্যাঁ, এই হচ্ছে স্ট্যাক আর কিউর মধ্যে পার্থক্য। স্ট্যাকে একটা মুখ বন্ধ করা থাকে, ওর এন্ট্রেন্স এবং এক্সিটের পথ একটাই। এই কারণে যে লাস্টে ঢোকে তাকে আগে বের না করলে পরবর্তী ব্যক্তিকে বের করা যায় না। কিন্তু কিউর সেই ঝামেলা নাই। কিউর ঢোকার রাস্তা এবং বাহির হওয়ার রাস্তা আলাদা। এই দিক দিয়ে তুমি যদি ডেটাকে ইনসার্ট করো, ডেটাকে রিমুভ করবে তুমি আরেক সাইড দিয়ে, তাহলে সুবিধা কি হবে? এই যে 1 নাম্বার ব্যক্তি যে আগে ইনসার্ট হয়েছিল সে আগে বের হবে, তারপরে 2 নাম্বার ব্যক্তি ইনসার্ট হয়েছিল সে ঠিক একের পরেই বের হবে, লাস্টে ঢুকেছিল 3, লাস্টে বের হবে সে। এই কারণে এই অর্ডারটাকে বলা হয় ফিফো অথবা LILO, লাস্ট ইন লাস্ট আউট। আমি কি বোঝাতে পারলাম কিনা ঘটনাটা, নাকি আরেকবার একটু বলতে হবে? এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে পারো? কিউ কোথায় ব্যবহার করা হয় তোমার ব্যক্তিগত জীবনে?
ব্যাংকের লাইনে আমরা সবাই দাঁড়িয়েছি না? এই যে কোনো একটা প্রাইভেট ব্যাংকে যাও, লাইনে দাঁড় করাবে, তো লাইনে তুমি সর্বশেষে আসলে, মনে করো তোমার আগে আরো 3 জন আছে, তুমি চতুর্থ ব্যক্তি হিসেবে লাইনে দাঁড়িয়েছো, তোমাকে সার্ভিস আগে দিবে না লাইনের শুরুতে যে আছে তাকে আগে সার্ভিস দিবে? শুরুতে যে আছে তাকে আগে। অর্থাৎ ফার্স্ট ইন, সে আগে আসছিল, সে ফার্স্টে সার্ভিস পাবে, তুমি চতুর্থতে আসছো, তুমি চতুর্থতেই সার্ভিস পাবে। সো এটা অনেকটা ব্যাংকের লাইনের মতো অথবা কার পার্কিং এর মতো। অর্থাৎ কার পার্কিং এও কিন্তু দুমুখ খোলা সিস্টেম ব্যবহার করা হয়। যেই কারটা আগে পার্ক হয়েছে সেই কারটা আগে বের হবে, যেই কারটা লাস্টে এন্ট্রেন্স নিয়েছে সেই কারটা লাস্টে এক্সিট নেবে। আর এখানে একটু গ্রাফিক্যাল ছবি আঁকা আছে। অর্থাৎ দেখো, রিমুভ করার জন্য পথ একটা, ইনসার্ট হবে এক পথ দিয়ে। সো নতুন কেউ ইনসার্ট হলে তাকে অপেক্ষা করতে হবে, এরা সবাই রিমুভ হবে, তারপরে এই ব্যক্তি এসে রিমুভ হওয়ার সুযোগ পাবে। সো সে লাস্টে আসলে তাকে ওয়েট করতেই হবে। লাস্ট ইন লাস্ট আউট। কিউর মজা হচ্ছে, কিউতে দুটো নাম মনে রাখতে হবে। স্ট্যাকে মনে আছে একটাই শব্দ ছিল, টপ, কারণ ওর এক মুখ দিয়েই বের করতে হবে, ইনসার্ট করতে হবে, আবার এক মুখ থেকেই ডেটাকে রিমুভ করতে হবে। কিউতে এরকম না বলে, কিউতে যেহেতু দুটো জায়গা আছে, একটা ইনসার্শনের জন্য এবং একটা রিমুভ করার জন্য, এই কারণে এখানে দুটো শব্দ খুব মেনটেন করা হয়। একটা হচ্ছে ফ্রন্ট আর একটা হচ্ছে রেয়ার। ব্যাংকের লাইনে যখন 3 জনের পেছনে তুমি দাঁড়িয়েছো, তুমি কি ফ্রন্টে দাঁড়িয়েছো না রেয়ারে দাঁড়িয়েছো? ইউ আর ইন দ্য রেয়ার। আর যে এখন সার্ভিস পাচ্ছে বা পাওয়ার উপযোগী, সে কোথায় আছে? ফ্রন্টে আছে। তো ব্যাংক ম্যানেজার যদি বলে যে নেক্সট পারসনকে ডাকো, আমরা ডাকবো কোথা থেকে? ফ্রন্ট থেকে। ফ্রন্ট থেকে ডাকা মানে সবাই এক ঘর করে সামনে আসবে, অর্থাৎ নেক্সট এলিজিবল ব্যক্তি তখন চলে আসবে ফ্রন্টে। আর রেয়ারের ব্যক্তি, যদি নতুন কোন একজন ব্যক্তি ব্যাংকে ঢোকে, সে এসে দাঁড়াবে কোথায়? রেয়ারে। যদিও বাংলাদেশে এটা হয় না, বাংলাদেশে চালাকি করে অনেকে কি করে, এই ভাই আমাকে একটু জায়গা দেন, নাকি? জি স্যার। বাংলাদেশটাই আসলে স্ট্যাক আর কিউ বুঝালে হবে না। বাংলাদেশে আমার পরিচিত আছে বলে আমি ঢুকে গেলাম এই লাইনের মাঝখানে। হ্যাঁ, যদিও নিয়ম হচ্ছে আমার স্ট্যাকে এইদিকে দাঁড়ানো, বাংলাদেশে এটা হয় না। তো এই হচ্ছে স্ট্যাকের এবং কিউর বৈশিষ্ট্য। হ্যাঁ, কিউ স্ট্যাক দুটোই লিনিয়ার ডেটা স্ট্রাকচার, অর্থাৎ ডেটার মধ্যে কোনো হায়ারার্কিক্যাল অর্ডার নাই। এই ডেটা যে এই ডেটার উপরে উপরস্থ কোনো ডেটা তা না, কোনো প্যারেন্ট চাইল্ড সম্পর্ক নাই, লিনিয়ার। আমার পরে ওই ব্যক্তি আছে, সিরিয়ালে সে সামনে দাঁড়িয়েছে, বাট ভাই ওনার যতটুকু সার্ভিস পাওয়ার অধিকার আমিও ঠিক ততটুকু অধিকারই রাখি। স্ট্যাকের ক্ষেত্রেও সেম, আমরা সবাই প্লেট, কেউ কারো বড় না, কেউ কারো ছোট না, নো হায়ারার্কিক্যাল অর্ডার এমন আস। সো আলটিমেটলি এই হচ্ছে ঘটনা স্ট্যাক এবং কিউর মধ্যে। আমরা মোটামুটি অনেকগুলোই দেখে ফেলেছি, বাকিগুলো সম্পর্কে অল্প জানবো। গ্রাফ, গ্রাফের ব্যাপারে আমাকে বলো, তোমরা এতদিন কোন গ্রাফের ব্যাপারে জানতে? স্যার আমরা ডিসক্রিট ম্যাথে পড়ছি অনেক। রাইট, ডিসক্রিট ম্যাথমেটিক্সে আমরা অলরেডি গ্রাফ সম্পর্কে কিছু ধারণা পেয়েছি নাকি? গ্রাফ এবং ট্রি। গ্রাফে দুটো ইম্পর্টেন্ট নোটেশন আছে, আমি নাম বলি, আমাকে বলো জিনিস দুটো। একটা হচ্ছে নোড আর একটা হচ্ছে এজ। এখানে তো নোড না, এখানে ভার্টেক্স বলছে, একই কথা। ভার্টেক্স কি? স্যার যে লাইন যেটা দ্বারা সংযুক্ত হয় সেটা হচ্ছে ভার্টেক্স। উল্টো হলো না স্যার? নোডটা কি ভার্টেক্স? স্যার নোড তো স্যার আপনি নোড বলছিলেন তো প্রথমে। হ্যাঁ, নোড আর ভার্টেক্স একই জিনিস। নোড স্যার, এজটা ডিফারেন্ট। স্যার কানেক্ট করা বলতে গেলে আমরা যে তারটা বলছি সেটা দ্বারা, লাইনটা বলছি। তারটাকে কি ভার্টেক্স বলে? তারটাকে এজ বলে স্যার। আচ্ছা, রাইট। এই যে তার ইউজ করছি, খেয়াল করে দেখো এখানে প্রত্যেকটা যে পয়েন্ট আছে, এই পয়েন্ট গুলোকে এক একটা জাংশন নামেও ডাকা যেতে পারে। ট্রেনের আইডিয়া যারা আছে তারা খুব ভালোই জানবে এই জিনিসটা, জাংশন, যেখানে মিলিত হয় অনেক রুট। এই জাংশন গুলো হচ্ছে এক একটা ভার্টেক্স অথবা নোড। ভার্টেক্স এর অপর নাম কি? নোড। আর যেই তার দিয়ে, যেই রেলওয়ে দিয়ে তারা কানেক্টেড, সেই তারটাকে বা সেই লাইনটাকে বলা হয়ে থাকে এজ অথবা লিংক। তোমরা শব্দটা শুনেছো হয়তো, এজ অথবা লিংক। এই দুটো সেম অর্থ মিনিং করে। ভার্টেক্স কে নোড নামেও ডাকা যায়, এজ কে লিংক নামেও ডাকা যায়। তার মানে ব্যাপারটা এমন, ডি এবং ই হচ্ছে এই গ্রাফের অবস্থিত দুটো ভার্টেক্স,
এবং তাদের সংযোগকারী সরল রেখাটা হচ্ছে একটা এজ। গ্রাফ এভাবেই তৈরি হয়। গ্রাফ এমন একটা ডাটা স্ট্রাকচার, এটা ব্যবহার করে সাধারণত রুট ম্যাপ, সাধারণত বেশ কিছু ট্রাভার্সাল প্রবলেম কম্পিউটার সায়েন্সে সলভ করা হয়, যেটা তোমরা হয়তো খুব বেশি ডেটা স্ট্রাকচার কোর্সে দেখবা না, বাট খুব বেশি পরিমাণে দেখবে কোন কোর্সে, অ্যালগোরিদম কোর্সে। অ্যালগোরিদম কোর্সে গ্রাফ থিওরি একটা অবিচ্ছেদ্য অংশ। গ্রাফ থিওরিকে 3 ক্রেডিটের একটা কোর্সই দেওয়া যায়। গ্রাফ রিলেটেড যত সমস্যা দুনিয়াতে আছে, এগুলো নিয়ে যে পরিমাণে অ্যালগোরিদম আছে তা নিয়ে কি করা যায়, একটা 3 ক্রেডিটের কোর্সই করা হয় অনেক ভার্সিটিতে। তোমাদেরও হয়তো পরের দিকে গ্রাফ থিওরি নামে একটা কোর্স অফার করা হবে। যারা খুব অ্যানালিটিক্যাল ম্যাথমেটিক্যাল মডেলিং এবং গ্রাফ রিলেটেড প্রবলেম করতে আগ্রহী, তাদের জন্য ওই কোর্সটা খুবই ইফেক্টিভ এবং এফিশিয়েন্ট একটা কোর্স। যারা কোর প্রোগ্রামিং এ যেতে চায় তারা ওই কোর্সটা ওই সময় নেবে বলে আমি আশা করি। আচ্ছা, সো এ নেটওয়ার্ক অফ কম্পিউটারস ইজ রিপ্রেজেন্টেড এফ এ গ্রাফ। তোমরা অলরেডি এই ব্যাপারটা হয়তো জানো। আমরা ওই যে টপোলজিক্যাল অর্ডার তোমরা পড়েছো না, নেটওয়ার্ক টপোলজি? জি স্যার। নেটওয়ার্ক টপোলজি, ডিফারেন্ট টাইপস অফ নেটওয়ার্ক টপোলজি তোমরা দেখেছো হয়তো। নেটওয়ার্ক টপোলজি বলতে কি বোঝায়? কোন একটা বাসা বা অফিসে অনেকগুলো কম্পিউটার থাকলে কোন ওরিয়েন্টেশনে কম্পিউটার গুলোকে রাখলে সবচেয়ে সহজলভ্য, মানে সবচেয়ে ইফিশিয়েন্ট ওয়েতে আমরা কমিউনিকেট করতে পারি, নাকি সবচেয়ে কম তার লাগবে অথবা সবচেয়ে বেশি ডেটা রেট পাবো, সবচেয়ে কম স্পেস লাগবে, এরকম একটা ব্যাপার স্যাপার। সো সাধারণত এরকম মডেলিং করতে গেলে তোমার ওই অ্যারে, স্ট্যাক, কিউ, লিংক লিস্ট দিয়ে ডেটা স্ট্রাকচার ইউজ করলে হবে না। তোমাকে ডেটা স্ট্রাকচার হিসেবে কাকে নিতে হবে? গ্রাফকে নিতে হবে, কারণ গ্রাফের সাহায্য নিয়ে এই ধরনের রিলেশনকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়। এই হচ্ছে ঘটনা। গ্রাফ নিয়ে আমরা আরো ডিটেলস জানবো আশা করি যখন সামনে আসবো। গ্রাফের পসিবল অ্যাপ্লিকেশন হিসেবে কি কি আছে? রোড নেটওয়ার্কস, এটা আমরা সবাই জানি। আমাদের বাংলাদেশে অনেকগুলো জেলা, অনেকগুলো বিভাগ, তার মধ্যে সদর থানা আছে। সো প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানা, উপজেলা কিভাবে নিজেদের মধ্যে কানেক্টেড, আন্তঃ জেলা কমিউনিকেশন গুলো কিরকম হবে, ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, ফ্লাইট সিস্টেম, ফ্লাইট ম্যানেজমেন্ট। তোমরা যদি কখনো কিছু অ্যাপস আছে, আমি জানি না তোমরা এগুলো ইউজ করো কিনা, যেটা ঢুকলে আজকে সারা দিনে কোন কোন ফ্লাইট চলছে সেটার একটা ভিজুয়াল চেহারা পাওয়া যায় আজকে সারা দিনে। হ্যাঁ, এটা তোমরা দেখবা, পাওয়া যায় নেটে সার্চ করলেই। আমি আসলে নামটা মনে নাই, ইমন জানো নাকি? হ্যাঁ, এরকম আছে, খুব সুন্দর অ্যাপ্লিকেশন। নেটে সার্চ করলেই আজকে সারা দিনে ওয়ার্ল্ড ওয়াইড, টোকিও থেকে কোনটা বেজিং এ যাচ্ছে, বেজিং থেকে কোনটা টরন্টো যাচ্ছে এবং কোনটা এখন কোথায় আছে সব চলে আসে। পুরা দুনিয়ার উপরে তুমি দেখবা খালি প্লেন উঠতেছে। খুব চমৎকার ছবি, সিনারিও। তো এইরকম রোড ম্যাপ গুলো তারা করছে কিভাবে? এইগুলা করার জন্য গ্রাফ থিওরি বা গ্রাফ অ্যাপ্লিকেশন অত্যন্ত জরুরি, যেখানে প্রত্যেকটা স্টপেজ, টরন্টো, বেজিং, মস্কো, এই প্রত্যেকটা স্টপেজ হচ্ছে একটা করে নোড। আর যদি টরন্টো থেকে বেজিং পর্যন্ত একটা ফ্লাইট থাকে তাহলে সেটা হচ্ছে একটা এজ বা লিংক। এই নোড এবং এজের প্রবাহগুলোকে কানেক্ট করে তারা একটা ম্যাপ ক্রিয়েট করেছে। অর্থাৎ সারাদিন এই ম্যাপ ধরে, এই রুট ধরেই যোগাযোগ চলবে। এই কারণে কোনো ফ্লাইট অন্য ফ্লাইটের সাথে কলাইড করে না। একই টাইমে দুটো প্লেন একই এয়ারপোর্টে, একই টার্মিনালে ল্যান্ড করে না। তাদের মধ্যে ওই গ্রাফটা সবার কাছে, ইউনিভার্সাল গ্রাফটা জানা থাকে। আর অফিস বিল্ডিং এ ওরিয়েন্টেশনের সময় যেটা আমি দেখালাম, এখন প্রত্যেকটা অফিসই মোটামুটি স্মার্ট অফিস। প্রত্যেকটা একটা অফিসে 10-15টা ফ্লোর জুড়ে তারা একটা অফিস চলে। সো প্রত্যেকটা অফিসে কম্পিউটার থাকে, তারা কিভাবে কানেক্টেড হবে, কোন ওরিয়েন্টেশনে কানেক্টেড হবে, এই ব্যাপারগুলো কন্ট্রোল করতে গেলে অবভিয়াস গ্রাফ থিওরি বা গ্রাফ অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে। আর গ্রাফের একটা স্পেশাল ভার্সন হচ্ছে ট্রি। গ্রাফের সাথে ট্রি এর পার্থক্য কোথায় কেউ জানে নাকি? গ্রাফের সাথে ট্রি এর পার্থক্য কোথায় কেউ জানে? খুব সিম্পল একটা পার্থক্য আছে। স্যার, একাধিক এডজ থাকবে। হ্যাঁ, একাধিক এডজ থাকবে। মানে ট্রি হচ্ছে গ্রাফের একটা সাবসেট।
সাবসেট মানে তো বোঝো, মানে সব ট্রিকেই গ্রাফ বলা যাবে কিন্তু সব গ্রাফকে ট্রি বলা যাবে না। যেমন এখানে যে দুটো ছবি দেখতে পাচ্ছ দুটোই গ্রাফ, বাট এই স্পেসিফিক গ্রাফটা একটা ট্রি, কিন্তু এটা নয়। কারণ কি, কোন একটা গ্রাফকে ট্রি বলা যাবে তখনই যদি ওই গ্রাফের মধ্যে কোনো ইন্টারনাল সার্কিট বা লুপ না থাকে। তোমরা তো লুপের ব্যাপারটা নিশ্চয়ই ইলেকট্রিক্যাল থেকে একটু জানো। সার্কিট বা লুপ, কোন একটা পয়েন্ট থেকে হাঁটা শুরু করে বিভিন্ন পথ হেঁটে তুমি যদি আবার সেই পয়েন্টে গিয়ে পৌঁছাও, এটা আসলে কি তৈরি করে? একটা সার্কিট, সার্কিট অথবা লুপ। যদি কখনো কোনো একটা গ্রাফের মধ্যে সার্কিট বা লুপ তৈরি হয়ে যায়, সেটা ট্রি হতে পারবে না। যেমন এই ঘটনা খেয়াল করে দেখো, এই পয়েন্ট থেকে হাঁটা শুরু করলে তুমি কোনো না কোনো ভাবে আবার এখানে পৌঁছতে পারছো না, সো এটার মধ্যে একটা ভেজাল আছে, এই কারণে এটা ট্রি নয়। কিন্তু দেখো তো, এখানে কোনো একটা পয়েন্ট থেকে হাঁটা শুরু করো, কোনো দিনও তুমি এই পয়েন্টে আর ব্যাক করতে পারবে না যদি এখান থেকে বের হও। দেয়ার ইজ নো ওয়ে। তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো, যে কোনো একটা পয়েন্ট থেকে হাঁটা শুরু করো, সেই পয়েন্ট থেকে হাঁটা শুরু করলে ওই পয়েন্টে আর কোনোভাবেই ব্যাক করা সম্ভব না যদি একই রাস্তায় তুমি ডাবল না হাঁটো, ডাবল না হেঁটে এটা করতে হবে। সো এই ক্ষেত্রে এই ঘটনাকে বলা যেতে পারে। যদি এটা আমি একটা কানেক্ট করে দিতাম একটা এজকে, তাহলে কি এটা ট্রি থাকতো? তাহলে কি আর ট্রি থাকতো? এটা না, it would have been a simple graph, right? It would have been a simple graph. So that's it. আমরা ট্রি নিয়েও আলোচনা করব। সো ট্রি যেহেতু গ্রাফের একটা সাবসেট, যখন আমরা গ্রাফ আলোচনা করব তখনই হালকা পাতলা ট্রি এর আলোচনা চলেই আসবে। সো আমরা দেখবো ধীরে ধীরে। আর আজকে আর বেশি কিছু আলোচনা করছি না, শুধু কয়েকটা জিনিস বলি। এই যে ডাটা স্ট্রাকচার গুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব, আমরা বেসিক্যালি এই ডেটা স্ট্রাকচার গুলোর উপরে কি কি কর্মকাণ্ড বা অ্যাক্টিভিটিস পারফর্ম করব, সেগুলো আসলে ডিটেলস বলার কিছু নেই, এগুলো আমরা সবাই জানি। আমরা এই 4-5 ধরনের অ্যাক্টিভিটি প্রত্যেকটা ডেটা স্ট্রাকচারের উপরে পারফর্ম করব। যেমন যখন আমি অ্যারে নিয়ে কাজ করব, অ্যারেকে কিভাবে ট্রাভার্স করতে হয়, ট্রাভার্স করা মানে তো বুঝছো, অ্যারের প্রথম এলিমেন্ট থেকে একদম শেষ এলিমেন্ট পর্যন্ত খালি হাঁটবো, ভিজিট করব। পুরো অ্যারেটাকে ভিজিট করার মেকানিজমটা আমরা জানবো। সার্চিং, অ্যারের মধ্যে পার্টিকুলার কোনো ডেটা লুকিয়ে আছে কিনা। তোমরা নিশ্চয়ই স্ট্রাকচার প্রোগ্রামিং এরকম প্রবলেম করেছো না? কোন একটা অ্যারের মধ্যে স্পেসিফিক কোন একটা ভ্যালু আছে কিনা খুঁজে বের করো, করেছি কিনা এরকম প্রবলেম? We have done such problems. So ultimately গ্রাফ কোন একটা ডেটা স্ট্রাকচারের মধ্যে আমরা সার্চিং অপারেশন চালাতে পারি। ইনসার্টিং, কোন একটা ডেটা স্ট্রাকচার অলরেডি তৈরি আছে বাট নতুন একটা এলিমেন্ট ইনসার্ট করতে হবে। সো ইনসার্ট করার জন্য এক এক ডেটা স্ট্রাকচারের মেকানিজম এক এক রকম হবে। অ্যারেতে একটা ডেটা ইনসার্ট করার জন্য যে মেকানিজম, নিশ্চয়ই তুমি বুঝতে পারছো লিংক লিস্টের জন্য মেকানিজমটা একটু ডিফারেন্ট, কারণ সেখানে অ্যাড করতে চাইলে তোমাকে দুটো ইনফরমেশন প্রোভাইড করতে হবে। একটা হচ্ছে নতুন নোডের অ্যাড্রেস, নতুন নোডের ভ্যালু এবং নতুন নোডের অ্যাড্রেস, এবং তার সাথে ওই নোডকে এই লিংক লিস্টে যোগ করতে চাইলে আরো কিছু কর্মকাণ্ড করতে হবে, যেই ঝামেলাটা অ্যারেতে হয়তো নাই। সো আলটিমেটলি অ্যারেতে কোনো ডেটা ইনসার্ট করা যে কাজ, লিংক লিস্টে সেটা না, লিংক লিস্ট একটু ডিফারেন্ট। সেই একই রকম কাজ হয়তো তুমি স্ট্যাকে পাবে না, স্ট্যাকে ডেটা ইনসার্ট করা একটু ডিফারেন্ট, কিউতে আর একটু ডিফারেন্ট। সো প্রত্যেকটা ইনসার্টিং এবং ডিলিটিং অপারেশন আমরা জানবো। কোন একটা স্পেসিফিক ডেটা স্ট্রাকচার থেকে কাউকে রিমুভ করে ফেলতে চাই, কোন একটা এলিমেন্ট কিভাবে রিমুভ করব, প্রসিডিউর গুলো আমরা ধীরে ধীরে জানবো। আরো দুটো আছে, সেটা হচ্ছে সর্টিং, মার্জিং। তোমরা অলরেডি সর্টিং শব্দটা শুনেছো। সর্টিং মানে কি? We know about sorting. যাচাই করে বের করবে নির্দিষ্ট অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে আমরা সাজানো, যেটাকে বলে সাজানো। এলোমেলো থাকা ডেটাকে আমরা কি করব? রিঅ্যারেঞ্জ করব, সাজাবো। দুটো অর্ডারে সাজাতে পারি, অ্যাসেন্ডিং অর্ডার ছোট থেকে বড়, অথবা ডিসেন্ডিং অর্ডার বড় থেকে ছোট। সো আমরা এতদিন পর্যন্ত শুধু অ্যারেতে থাকা ডেটাকেই সর্ট করার চিন্তা ভাবনা করছিলাম, বাট নো, এখন শুধু অ্যারে না, আমাদের হাতে আরো ডেটা স্ট্রাকচার আছে, ওদেরকেও আমরা কিভাবে সর্ট করতে পারি সেটাও চিন্তা ভাবনা করব। আরেকটা আছে মার্জিং। মার্জিং এর ব্যাপারটা আমরা একটু পরে আসি। মার্জ মানে হচ্ছে সর্টেড আছে এমন দুটো এলিমেন্টকে কম্বাইন করা।
combining the records into different sorted files into a single sorted file. অর্থাৎ ফর এক্সাম্পল দুটো সর্টেড অ্যারে আছে তোমার হাতে, এই দুটোকে মার্জ করতে হবে, অর্থাৎ একটা সিঙ্গেল অ্যারেতে নিয়ে আসতে হবে। দুটো লিংক লিস্ট আছে, দুটোই সাজানো, মার্জ করে একটা লিংক লিস্টে নিয়ে আসতে হবে। দুটো স্ট্যাক আছে, দুটোতেই ডেটা সাজানো আছে, অর্থাৎ সর্টেড আছে, এই দুটো স্ট্যাককে এক করে একটা স্ট্যাক বানাতে হবে। এই ধরনের কাজকে বলা হয় মার্জিং। সো এই ধরনের মার্জিং অপারেশন কিভাবে করা যায় আমরা ইনশাআল্লাহ দেখবো। তো এই ধরনের অপারেশন গুলো আমরা দেখবো। আজকে আর কোনো আলোচনা করছি না, আমাদের ক্লাসের টাইমও শেষ। আগামী দিন আমরা কিছু সময় আলোচনা করবো অ্যালগরিদমস এর অ্যাসপেক্টস নিয়ে, এবং তারপরে হয়তো অ্যারে ডেটা স্ট্রাকচারে আমরা ঢুকে যাব। তো আমার মনে হয় আমরা আজকে এখানেই শেষ করতে পারি, আগামী দিন এখান থেকে স্টার্ট করি নাকি? আমার মনে হয় দ্যাট উড বি বেটার। জি স্যার। ওকে স্যার।